নমস্কার, আমি সুদীপ্ত বসু, সহশিক্ষক, বীরা বল্লভপাড়া উচ্চ বিদ্যালয়। নমস্কার, আমি সন্দীপন কর, সহশিক্ষক, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর। আজ আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আয়োজিত আজকে অনলাইন টিউটোরিয়াল ক্লাসে। আজকে আমরা ডিসকাস করব যে টপিকটার উপরে, সেটি হচ্ছে মডেল কোয়েশ্চেন পেপার। বুঝলেও তোমরা বারবার এটা নিয়ে আমাদেরকে আলোচনা করার জন্য আজকে সেই দিন। আজকে আমরা আলোচনা করছি ক্লাস 12 জিওগ্রাফি 4th সেমিস্টারে একটি শুরুতেই আমরা দেখে নিচ্ছি যে আমাদের সিলেবাসটা একটা কি দিচ্ছে অ্যান্সারকে। মূলত আমাদের তিনটি সাবটপিক রয়েছে সিলেবাসে। একটি ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, একটি ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, আর একটি জিওগ্রাফি। বোঝার সুবিধার জন্য পরবর্তী ক্ষেত্রে আমি FPG অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, FHG অর্থাৎ ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, আর GRE ফর জিওগ্রাফি এখানে লিখেছি। এই প্রত্যেকটি যে সাবটপিক সেগুলি বিভক্ত রয়েছে দুটি ইউনিট। যেরকম আমাদের প্রথম সাবটপিকটি ডিভাইডেড হয়েছে 6টা ইউনিট। ইউনিট 1 হচ্ছে জিওটেকটনিক, ইউনিট 2 জিওমর্ফিক প্রসেস, ইউনিট 3 cycle of motion, unit 4 atmosphere, unit 5 hydrosphere, unit 6 biosphere. এমনি ফান্ডামেন্টাল অফ জিওগ্রাফি এই সাবজেক্টটি দুভাগে বিভক্ত। একটি ইউনিট 1 পপুলেশন জিওগ্রাফি, একটি হচ্ছে ইউনিট 2 হিউম্যান জিওগ্রাফি। ঠিক একইভাবে জিওগ্রাফি এই সাবজেক্টটি তিনটি ইউনিটে বিভক্ত। একটি হচ্ছে ইউনিট 1 ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, ইউনিট 2 হিউম্যান সেটেলমেন্ট এন্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান কনটেক্সট, আরেকটি হলো ইউনিট 3 জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ অন সিলেক্টেড ইস্যুস এন্ড প্রবলেমস। শুরু এবার আমাদেরকে বলে দেবে আমাদের সামনে যে আমাদের কোন কোন ক্লাস এখনো পর্যন্ত আমরা অনলাইনে নিয়েছি। আমরা এই সাবটপিক গুলো যতগুলো আছে তার কিছুটা প্রত্যেকটা টপিক থেকে একটা বড় অংশ আমাদের টিউটোরিয়াল ক্লাস কিন্তু আমরা ইউটিউবে চ্যানেলে গিয়ে দেখতে পাবেন, বা ফেসবুক পেজে গিয়ে কাউন্সিলের যে ফেসবুক পেজ সেখানে কিন্তু পেয়ে যাবেন। আর সেটা যেমন জিওটেকটনিকের যেটা আছে আমাদের সিড স্প্রেডিং থিওরিটা, সেটা তোমরা পেয়ে যাবে তার ভিডিও। জিওমর্ফিক এবং তার সঙ্গে টেকটনিক পুরোটাই কভার আছে। জিওমর্ফিক প্রসেস, এটা আমাদের যে নদীর কাজ এবং বায়ুর কাজ, এই দুটো তোমরা পেয়ে যাবে, অলরেডি হয়ে গিয়েছে বা তোমরা দেখেছো। তার সঙ্গে আরো কিছু বাকি আছে সমুদ্রতরঙ্গের কার্য, সেটা খুব তাড়াতাড়ি তোমরা ভিডিও পেয়ে যাবে। সাইকেল অফ মোশন অলরেডি পেয়ে গিয়েছো। অ্যাটমসফিয়ারের আছে, হাইড্রোস্ফিয়ার পুরোটাই রয়েছে, বায়োস্ফিয়ার পুরোটাই রয়েছে। পপুলেশন জিওগ্রাফি এটাও তাড়াতাড়ি ভিডিও পেয়ে যাবে। হিউম্যান ডেভেলপমেন্ট স্যার গত সপ্তাহে করেছেন এবং তোমরা সেটা অলরেডি দেখেছো। আর ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সেটা দুই ইউনিটে ভাগ করা কমপ্লিট আছে। হিউম্যান সেটেলমেন্ট এন্ড ডেভেলপমেন্টটা এটাও তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। আর জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ অন সিলেক্টেড ইস্যু, ইউনিট 3 যে কোশ্চেনটা আছে, এটা যে টপিকটা যে ইস্যুগুলো রয়েছে, আশা করা যায় সেগুলো নিয়ে সমস্যা হবে না। অনেক ক্ষেত্রে খুব ইজি এবং তোমরা আশা করি তোমরা একবার বই পড়লেই পেয়ে যাবে। যদি তোমাদের প্রয়োজন হয় একটু আমাদেরকে ইনফর্ম, আমরা তাহলে দেখবো যে ভিডিও আমরা তাড়াতাড়ি করে তোমাদের শুনে পারবো। তো এটাই হচ্ছে আমাদের যেগুলো কাউন্সিলের ইউটিউব চ্যানেলে যেসব টিউটোরিয়াল ভিডিওগুলো রয়েছে, সেটা একটা ক্লাস বলে তোমরা একটু আগে পরে দেখে নিয়ে তোমরা পেয়ে যাবে। এর সঙ্গে প্র্যাকটিক্যালেরও কিছু ভিডিও রয়েছে, প্রিজমেটিক কম্পাস সার্ভের উপরে, স্ট্রাইক ক্যালিপারের উপরে বা লাইনোমিটারের উপরে, সেগুলো আশা করি তোমরা দেখেছো। আর যদি নাও দেখা হয় সেটা দেখে নিতে। ঠিক আছে, তাহলে পরের স্লাইডে এখানে আমরা দেখতে বলছি যে আমাদের এই সিরিজটাতে যে কোয়েশ্চেন প্যাটার্ন আছে, কোন সাবটপিক থেকে কত প্রশ্ন আসবে সেগুলি এখানে একটি চার্টের মাধ্যমে বলা আছে। সুনির্দিদা আমাদের সামনে আবার তোমাদেরকে আবার বলে দিচ্ছি, তোমরা ভালো করে পড়িস। তোমরা ভেরি রিসেন্ট প্রেসিডেন্ট স্যারের অনারেবল প্রেসিডেন্ট স্যারের একটা ভিডিও তোমরা দেখেছো। তাতে স্যার খুব ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছে যে 4th সেমিস্টারে কি ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আসতে যাচ্ছে।
প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কিন্তু আলাদা হতে পারে, কিন্তু যেটা কমন কিছু একটা বিষয় আনা হয়েছে সেটা হচ্ছে যে কটা অ্যান্সার আমার করতে হবে কোনো একটা সেকশন থেকে তার ডবল অপশন দেওয়া থাকে। অর্থাৎ যদি কোথা থেকে দুটো প্রশ্ন আমাকে অ্যান্সার করতে হয় তাহলে আমি 4টে অপশন পাবো, কোথা থেকে 3টে প্রশ্ন করতে হয় তাহলে আমি 6টা অপশন পাবো, কোনো জায়গা থেকে একটা প্রশ্ন যদি করতে হয় আমি 2টো করে অপশন। সেটা আমরা একটা মডেল কোশ্চেনও সেভাবেই বানিয়েছি এবং এর সঙ্গে একটু রিলেটেড বলে যাচ্ছে স্যার বলেওছে তাড়াতাড়ি বিভিন্ন সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার কাউন্সিল পাবলিশ করতে, তোমরা বিভিন্ন আমাদের হেড অফিস বা বিভিন্ন জোনাল অফিস থেকে সংগ্রহ করতে পারবে। সেখানেও যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেটা এইভাবেই দেওয়া থাকবে মডেল কোশ্চেন পেপারে, যে যে কটা লিখতে হবে তার ডবল প্রশ্ন তুমি অপশন হিসেবে পাবে। আচ্ছা, আমাদের যে 3টে টপিক স্যার বলেছিলেন, প্রথম টপিক ছিল ফান্ডামেন্টালস ফিজিক্যাল জিওগ্রাফি, সেখানে আমাদের 6টা ইউনিট, সেই 6টা ইউনিট থেকে আমাদের 2 মার্কসে 2টো অ্যান্সার করতে হবে। তোমাদের কিন্তু তাহলে 2টো যদি অ্যান্সার করতে হয় তুমি ওখানে তাহলে 4টে অপশন, ওকে। একইভাবে 3 মার্কসের আমরা সেখানেও 2টো প্রশ্ন, তাহলে সেখানে 2 আউট অফ 4 কোশ্চেন, অর্থাৎ 4টে প্রশ্নের মধ্যে তুমি 2টো লিখতে হবে। আর 5 মার্কসের একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে, তাহলে 1 আউট অফ 2 কোশ্চেন, 2 প্রশ্নের মধ্যে একটা কোশ্চেন। তোমরা দেখে নাও তাহলে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে 4 মার্কস, 6 মার্কস এবং 5 মার্কস, টোটাল 15 মার্কস স্যালারি। এবার ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, যদি হিউম্যান জিওগ্রাফি পোর্শনটাই আমরা দেখি, এখানে একটু বলে রাখছি, এখানে কিন্তু আমরা স্যার একটু আগে যেটা দেখালেন যে মাত্র 2টো ইউনিট, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি 6টা ইউনিট ছিল, সেখান থেকে 15 নাম্বার। ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি কিন্তু 2টো ইউনিট, সেখান থেকে কিন্তু 10 নাম্বার। অর্থাৎ এই 2টো ইউনিট খুব ভালোভাবে আমরা যদি ফোকাস করি আমরা এখান থেকে 10টা নাম্বার পেয়ে যাচ্ছি। সেখানে 2 মার্কসে 2টো প্রশ্ন অ্যান্সার করতে হবে, 4 আউট অফ 2 আউট অফ 4। একইভাবে 3 মার্কসেরও 2টো 4 আউট অফ 2 আউট অফ, সেখানেও ডবল প্রশ্ন 10 নম্বর। আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া স্যার একবার বলছি, সবাই শুনে নাও। জিওগ্রাফি অফ ইন্ডিয়া আমাদের 3টে টপিক ছিল, সেই 3টে টপিক থেকে প্রশ্নগুলো আসছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়ার 3টে টপিক থেকে থাকছে হচ্ছে কি 5 নম্বর 10। এবার এখানেও ঠিক একই প্যাটার্ন, 2 নম্বরের প্রশ্ন 4টে দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে করতে হবে 2টো। তেমনি 3 নম্বরের প্রশ্ন 4টে দেওয়া থাকবে, তোমাদের করতে হবে যেকোনো। সবচেয়ে বিষয়টা লক্ষণীয় যে একমাত্র ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে 5 নম্বরের প্রশ্ন আছে, ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে কিন্তু কোনো 5 নম্বরের প্রশ্ন নেই। এবং পুরো প্যাটার্নটাই খুব সহজে মাথায় রাখার জন্য তোমরা 2x ফর্মুলাটাকে মাথায় রাখবে, যতগুলি প্রশ্ন লিখতে হবে তার 3 প্রশ্ন দেওয়া থাকবে, এগুলো গিয়ে উত্তর। আর একটু সোসাইটি ইন্টারভিউ, তার মানে আমাদের 2 মার্কসের কোশ্চেন আমাদের টোটাল হচ্ছে দেখো 6টা, দেখো 6 দিয়ে 52 হয়ে যাচ্ছে। 3 মার্কসের প্রশ্ন 6টা, 3 6 18 আর 5 মার্কস, অর্থাৎ আমার 2 ঘন্টা টাইম, তার মধ্যে যে 35 নম্বরের অ্যান্সার করতে হবে, সেখানে আমি 2 মার্কসের আমার 6টা অ্যান্সার করতে হবে, 3 মার্কসের আমার 6টা আর 5 মার্কসের, অর্থাৎ সময় কতটুকু মুখস্থ রাখবে সেটা কিন্তু তুমি আগে থেকে ক্যালকুলেশন করে নিয়ে যাবে, যাতে মোটামুটি ফুল টাইমের মধ্যে পুরোটা কমপ্লিট করে পাবে। চলে গেছে তাহলে আমাদের পরের স্লাইডে। এইখানে আমরা দেখে নেব যে আমাদের এইচএস পরীক্ষার ফোর্থ সেমিস্টারে যেভাবে প্রশ্নপত্রটি আমাদের সামনে আসবে ঠিক সেই রকম ভাবেই আমরা প্রশ্নপত্রের একটি নমুনা অংশ তুলে ধরেছি। এবার এখানে পরপর করে ব্যাপারগুলো লেখা আছে। দেখবে যে প্রথমে কিন্তু 2 মার্কসের প্রশ্নের কথা বলা হয়েছে এবং সেটি প্রত্যেকটি সাব টপিক থেকেই কিন্তু রয়েছে, এবং অর্থাৎ যতগুলি 2 মার্কস, স্যার একটু আগে বললেন যে 6টা 2 মার্কস লিখতে হবে, তার মানে আমার ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে 2টো, হিউম্যান জিওগ্রাফি ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে 2টো, আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে। তাহলে এই টোটাল 6টা 2 নম্বরের করতে হবে। সেই 2 নম্বরের যে প্রশ্নের যে স্ট্রাকচার সেটা একেবারে প্রথমেই তোমার দেওয়া হচ্ছে, অর্থাৎ তোমার প্রশ্নপত্রের 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন কিন্তু 2 নম্বরের প্রশ্ন, এবং সেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার 4টি করে কোশ্চেন দেওয়া হয়েছে, অপশন রয়েছে, তুমি যে কোনো দুটো করে একদম। তাহলে প্রথম থেকে একটুখানি বলি যে প্রথম প্রশ্নটি হচ্ছে কি নিম্নলিখিত 4টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে তোমার সেকশন এ, অর্থাৎ যদি দেখা যায় পরবর্তীকালে স্লাইডগুলো তোমরা দেখবে যে টোটাল প্রশ্নপত্রটি কিন্তু 3টে সেকশনে বিভক্ত। সেকশন এ হলো গিয়ে যেখানে প্রশ্ন মান 2,
সেকশন বি হচ্ছে গিয়ে যেখানে প্রশ্নমান 3 আর সেকশন সি হচ্ছে গিয়ে যেখানে প্রশ্নমান 5। তাহলে আমরা এখন বলেছি সেকশন এ, এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 5। তাহলে এই সেকশন এ, সরি, প্রত্যেকটি প্রশ্নের মান 2, ঠিক ঠিক। আর তাহলে প্রথম যে প্রশ্নটি দেখো লেখা রয়েছে প্রত্যেকটা কিন্তু একই দিক। নিম্নলিখিত 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের দাও অ্যান্সারিং টু অফ দি ফলোইং কোশ্চেনস। এবার এইখানে দেখো 4টি প্রশ্ন দেওয়া আছে, তোমাকে যে কোনো দুটো করতে হবে। 1 এ তে বলা আছে ভেন্যু অফ অঞ্চল বলতে কি বোঝো? হোয়াট ডু মিন বাই ভেন্যু অফ? নদীর ক্ষয়চক্রকে কেন স্বাভাবিক ক্ষয়চক্র বলে? Why is the cycle of erosion of the river called the normal cycle of erosion? পূর্ণবাকের চক্ষু কি? What is the eye of the cycle? তারপরে কোরিওলিস বল কিভাবে সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে? How does the Coriolis force control the ocean currents? এবার দেখো এখানে প্রত্যেকটা কোশ্চেনের পাশাপাশি সেই কোশ্চেনের সংশ্লিষ্ট যেই সাবটপিক সেগুলোকে দিয়েছি প্লাস ইউনিটটাও বলা আছে। যেরকম দেখবে এখন প্রথম স্লাইডে দেখিয়েছিলাম যে FEG মানে হচ্ছে কি ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি। সেই ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি ইউনিট 1 থেকে প্রথম প্রশ্নটি রয়েছে। বি নম্বর বা বি দাগের প্রশ্নটি একই সাবটপিকে ইউনিট 3 থেকে আছে। সি দাগের প্রশ্নটি একই সাবটপিকে ইউনিট 4 থেকে আছে। ডি দাগের প্রশ্নটি একই সাবটপিকে ইউনিট 5 থেকে আছে। পরেরটা শুনতে হবে। আচ্ছা স্যার যেটা বলেন যে আমরা যখন কোন একটা সেকশন পাচ্ছি, যে সেকশনটা পাবো তার প্রথমটা থাকবে সাবটপিক 1 থেকে ফান্ডামেন্টালস অফ হিউম্যান ফিজিক্যাল জিওগ্রাফি। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, একইভাবে জিওগ্রাফি নেক্সট 1 2 3। তারপরে সেকশন বি তে গেলেও দেখতে হবে 4 5 6 আর সেকশন সি তে গেলে 7। তো একইভাবে যদি এটা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি হয়ে গেল স্যার যেটা বললেন, এবার হচ্ছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে আমাদের দেখা যে নিম্নলিখিত 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও অ্যান্সার ইন টু অফ দ্য ফলোইং 4 কোশ্চেন। ফার্স্ট প্রশ্ন কি আছে? জনবিরলতা কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই আন্ডার পপুলেশন? অন্যান্য দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের কি প্রয়োজনীয়তা নেই? হোয়াট rightfulness of population control in underdeveloped countries? সক্ষমতা কাকে বলে? What do you mean by capability? মানব উন্নয়নের সুযোগ কাকে বলে? What is mean by the Human Development Index বা যেটাকে আমরা শর্টে HDI? স্যার দেখুন এখানে যেটা স্যার বলেন যে শর্ট ফর্মে FHG যেটা অর্থাৎ ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। ফার্স্ট প্রশ্নটা ইউনিট 1 থেকে, সেকেন্ড প্রশ্নটা ইউনিট 1 থেকে, থার্ড প্রশ্ন ইউনিট 2 থেকে, আর ফোর্থ প্রশ্নটা ইউনিট 2। ঠিক আছে, লাস্ট টপিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া যে কোশ্চেন স্যার আবার এতক্ষণ তো নিশ্চয়ই সরবরাহ হয়ে গেছে পুরো ব্যাপারটার সাথে। এবার আমি প্রশ্নগুলো তোমাদের সামনে পড়ে দিচ্ছি। 3A ভারতবর্ষের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা। মেনশন টু অফ থিংস অফ ফুড ইন্ডাস্ট্রি ইন ইউনিট 1 থেকে এসেছে জিওগ্রাফি। তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে? হোয়াট ইজ মেন্ট বাই দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? ইউনিট 1 থেকে এটা হচ্ছে। পশ্চিমবঙ্গের চাষযোগ্য উপযোগী কাকে বলে? সি আগের প্রশ্ন। হোয়াট ইজ মেন্ট বাই কালটিভেবল প্যালোল্যান্ড? সেটাও ওই জিওগ্রাফি অফ ইন্ডিয়া ইউনিট 2 থেকে এসেছে। আর ডি আগের প্রশ্নটি পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে আর্সেনিক দূষণের উৎপত্তি সাধারণত দেখো। Write the geological cause of arsenic pollution in the southern part of the Bengal. এটা হচ্ছে যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া ইউনিট 3 তে। এবার একটা কথা আমি একটু বলে দিই জাস্ট শুনতে রাখবেন যে এইখানে যেভাবে এসছে সেটা কিন্তু নিশ্চিত নয়, মানে সেইভাবেই আসবে। হয়তো ওই সাবটপিকের মধ্যে থেকে আসতে পারে। হয়তো আমি দেখতে পাচ্ছি 1 এর প্রশ্নটি ইউনিট 1 থেকে না আসে ইউনিট 3 থেকে আসে, কিন্তু এই সাবটপিকটাকে মেনটেন করা হচ্ছে। আবার 2 আগের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে এখানে ইউনিট 1 থেকে এ প্রশ্ন দিয়েছে, ইউনিট 1 থেকে আবার বি এসেছে। এটা যদি এরকম না হয় ইউনিট থেকে একটা, ইউনিট 1 থেকে একটা, ইউনিট 2 থেকে একটা, ইউনিট 1 থেকে একটা, এভাবে আসে। কিন্তু যেটি বোঝার বা জানার সেটি হচ্ছে গিয়ে ঠিক ওই জায়গার প্রশ্নটি কিন্তু সেম সাবটপিক থেকে আসছে, কিন্তু তার সিকোয়েন্সটা বদলাতে। তার মানে সহজভাবে স্যার যেটা বলে দিলেন যে যেটা প্রত্যেকটা সাবটপিক যে টপিকের জন্য একটা কোশ্চেন নাম্বার বড়,
তো ১ নম্বর কোশ্চেনটা দেখলে সবটাই সাবটপিক 1 এ, ২ নম্বর গুলো সবটাই সাবটপিক 2 এ, ৩ নম্বরেরটাও সবটাই সাবটপিক 3। অর্থাৎ কখনোই তুমি এরকম প্রশ্ন পাবে না যে সাবটপিক 2 এর সঙ্গে সাবটপিক 3 মিশছে, যে সেরকম হবে না। এবার ইউনিট গুলো তো ঘুরিয়ে ফিরিয়ে দিতেই পারে। ১ ইউনিটে ২-৩টে প্রশ্ন আসতে পারে, সেটা তো আসতেই পারে, সেটা কাউন্সিল ঠিক করবে। কিন্তু তবে যার যে সাবটপিকের জন্য যেটা বলা হতো সেখান থেকে সেগুলোই আসবে। একটা সাবটপিকের মধ্যে অন্য সাবটপিক কিন্তু ওভারল্যাপ। নেক্সট স্লাইড। এরপরে আসছে সেকশন বি, অর্থাৎ এখানে সেকশন বি তে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে কি 3। এখানে আমাকে 6টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে প্রত্যেকটি সাবটপিক থেকে 2 করে। তার মানে প্রত্যেকটি সাবটপিকের আন্ডারে আমি এখানেও 4টি করে অপশন পাচ্ছি, আমাকে লিখতে হবে 2। তাহলে 4 দাগের যে প্রশ্নটি সেটি কোন সাবটপিকের, না সেটি হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি সাবটপিক। এখানে 4টি প্রশ্ন পরপর দেওয়া আছে। 4A 4 এর A দেওয়া আছে যে দুটি মহাসাগরীয় প্লেট সীমানায় পরিলক্ষিত ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলির ব্যাখ্যা। Explain the geostructural features of observed in the two ocean plate bound. B হচ্ছে গিয়ে ভূমিরূপ হলো গঠন প্রক্রিয়া ও পর্যায় সামগ্রিক ফল। উৎপত্তির ব্যাখ্যা হলো ল্যান্ডস্কেপ is a function of structure, process, stage. Explain the statement. সি দাগের প্রশ্নটি পূর্ণবাদ ও প্রতীক পূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো। রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন সাইক্লোন এন্ড অ্যান্টিসাইক্লোন। দেন জীববৈচিত্র্য বিনাশের কারণ হিসাবে চুরাশিকার কৃষিভূমি সম্প্রসারণ এবং বহুমুখী পরিকল্পনা কতটা দায়ী। কোচিং expansion of agricultural land and multipurpose river planning responsible for the distribution of sorry, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার সেই 4 দাগের বা এই 4 দাগের প্রশ্নটা ডিস্ট্রিবিউশন থেকে ডিস্ট্রাকশন কতটুকু ভুল আছে। তাহলে এটা আমাদের দেখতে পাচ্ছি এটা আমাদের 4 নম্বর দাগের প্রশ্ন। এখান থেকে কিন্তু যে কোনো দুটো প্রশ্ন আমাকে করতে হচ্ছে। নেক্সট টপিকটা 5 দাগ মানে তোমরা বুঝিয়ে দিচ্ছে, এটা আবার ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে। এখানেও দুটো প্রশ্ন অ্যান্সার করতে দুটো 3 নম্বরে, এবং 4টি করে অপশন আছে। ফার্স্ট কোশ্চেন আছে জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম ও তৃতীয় পর্বের বৈশিষ্ট্যগুলি। Write the characteristics of the first and third stages of the theory of demographic transition. বয়স কাঠামো ও লিঙ্গ অনুপাত পরিবর্তন পরিপ্রজনের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে briefly write about the role of migration and changes in age structure and sex ratio. Third প্রশ্ন HDI ও HDI এর মধ্যে তিনটি পার্থক্য। Write 3 differences between HDI and HDI. 4 নম্বর প্রশ্ন মানব উন্নয়নে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি কিন্তু সীমাবদ্ধ। Write 3 limitations of the welfare approach of human life. এবং এখানে প্রত্যেকটার পাশে HG তার মানে ইউনিট জিওগ্রাফি পোরশন থেকে প্রথম দুটো প্রশ্ন ইউনিট 1 থেকে, পরের দুটো প্রশ্ন ইউনিট 2। নেক্সট জিওগ্রাফি অফ ইন্ডিয়া যে প্রশ্ন জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে, অর্থাৎ 6 নম্বর দাগের প্রশ্নের ক্ষেত্রে 4টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতবর্ষের অটোমোবাইল শিল্পের উন্নতি লেখো। রাইট কজেস ডেভেলপমেন্ট অফ দি অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। তারপরে এই দাগের প্রশ্নটি হচ্ছে ভারতবর্ষের জোটের ভূমিকরণের কারণটি লেখো। রাইট কজেস অফ ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড হোল্ডিং ইন ইন্ডিয়া। সি দাগের প্রশ্ন বলছে ডুয়ার্স অঞ্চলের মানুষ ও প্রাণী সংঘাতের প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো। Briefly discuss the impacts of human wildlife conflict in the Duars region. এই দাগের প্রশ্ন বলছে ক্রান্তীয় অববাহিকার জলদূষণের ব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষেপে briefly write about the management of water pollution at the Ganga basin. তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জিআই অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে এসেছে। প্রথম প্রশ্নটি ইউনিট 1 থেকে, দ্বিতীয় প্রশ্নটি ইউনিট 2 থেকে, সি দাগের প্রশ্নটি ইউনিট 3 থেকে এবং ডি দাগের প্রশ্নটি ইউনিট 3 থেকে। ঠিক দেখবে 2 নম্বরের প্রশ্ন কিন্তু এ আর বি দুটোই ইউনিট 1 থেকে ছিল। আমি এটাই বলছি এই যে মানে প্যাটার্নটা এক, কিন্তু ঠিক ওই সিকোয়েন্সে নাও। এখানে আবার সি আর ডি প্রশ্নটা এসেছে ইউনিট, আবার এ প্রশ্নটি ইউনিট 1, বি এর প্রশ্নটি ইউনিট। এগুলো কিন্তু সকল বেলে লাস্ট প্রশ্ন অর্থাৎ সেকশন সি সম্পর্কে বলতে হচ্ছে যে আসলে
আমরা শুনে নিয়েছি বা আমরা জানবো সেকশন সি যে কোশ্চেনটা সেখানে 5 নম্বরের প্রশ্ন থাকবে এবং সেখানে আমরা শুরুতেই বলেছি একটা কোশ্চেন আমাকে অ্যান্সার করতে হবে এবং সেটা তাও কোন সাবটপিক থেকে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। সেখানে কিন্তু একটা প্রশ্ন অ্যান্সার করতে হবে তাই ওর অপশন দুটো, সেই দুটো অপশনের মধ্যে প্রথম অপশনটা কি, সমুদ্র তরঙ্গের সঞ্চয় ক্রিয়ার বিভিন্ন প্রকারের স্পিড ও সামুদ্রিক বা ভূমিরূপের সঠিক বর্ণনা দেওয়া। Describe and restrict the different types of bursts and speeds formed by the depositional action of sea waves. সমুদ্র স্রোতের প্রধান পরিবেশগত প্রভাবসমূহ আলোচনা করব। Discuss the main environmental impacts of ocean currents. প্রথমটা ছিল ইউনিট 2 থেকে, সেকেন্ডটা হচ্ছে ইউনিট 5। এখানেও 6টা ইউনিট আছে, যে কোনো ইউনিট থেকে কোশ্চেন আসতে পারে। আমরা 2 এর থেকে দিয়েছি এবং 5 থেকে এখানে রাখা আছে, মানে এই নয় তোমাকে 2 আর 5 থেকেই আসবে, ফিজিক্যাল জিওগ্রাফি থেকেই আসবে, কিন্তু সেটা 3 থেকেও আসতে পারে, 4 থেকেও আসতে পারে, 6 থেকেও আসতে পারে, বা 1 থেকেও আসতে পারে, আবার 2 বা 5 থেকেও আসতে পারে, যেটা খুশি সেটা কিন্তু আলোচনা। ওকে, এবার তাহলে আমরা শুরু করি যে কোন প্রশ্নতে কিভাবে উত্তর লিখলে সঠিক নম্বরটি পাওয়া যাবে। আমরা শুরু করছি একেবারে স্টেপ বাই স্টেপ অর্থাৎ সেকশন এ। ফার্স্ট কোশ্চেন আমাদের দেখতে ছিল যেটা ফিজিক্যাল জিওগ্রাফি থেকে, যে বেনিয়াম অঞ্চলগুলি। আমরা সবাই এই বেনিয়াম অঞ্চলটা কোথায় পড়েছি, প্লেট বাউন্ডারি অর্থাৎ পাঁচ সীমানা, যে বিভিন্ন রকম ভূগঠনিক যে ভূমিরূপ গঠিত হয় সেই অঞ্চল সময় পড়েছি, যেটা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি অর্থাৎ অভিসারী পাঁচ সীমানা। সেখানে আমরা দেখেছিলাম 3 রকমের পাঁচ সীমানা রয়েছে অভিসারী পাঁচ সীমানার মধ্যে। তার মধ্যে একটি হচ্ছে মহাদেশীয় পাত এবং মহাসাগরীয়। পরস্পর যদি পরস্পরের মুখোমুখি এসে ধাক্কা খায় তাহলে দেখা যাবে ভারী পাতটাকে মহাসাগরীয় পাত, অর্থাৎ এখানে তোমাদের ছবিতেও দেখা যাচ্ছে যে যেটা এই ওশান অর্থাৎ আমাদের মহাসাগরীয় যে পাতটি, ওশানিক যে প্লেটটা সেই তার ঘনত্ব বেশি হওয়ার জন্য সেই নিচে চলে যাচ্ছে, আর কন্টিনেন্ট যে প্লেট সেটা উপরে থাকছে। এবার এই যে নিচে চলে যাচ্ছে, নিচে গিয়ে চলে যাওয়ার পর সেই অ্যাটমসফিয়ারে লিঙ্ক হচ্ছে, স্বাভাবিকভাবে তার গলন শুরু হচ্ছে। যেখানে গিয়ে প্লেটটা গলতে শুরু করছে সেটাকেই বলা হচ্ছে বেনিয়াম জোন বা বেনিয়াম অঞ্চল। এবং খেয়াল করে দেখো এই যে যে অ্যাঙ্গেল হচ্ছে, অ্যাঙ্গেলটা অ্যাভারেজ অ্যাঙ্গেল কিন্তু 45 ডিগ্রি, মোটামুটি এটা সোজা 45 ডিগ্রি হয়, তা 30 থেকে 60 এর মধ্যে, কিন্তু 45 ডিগ্রি মতোই এর অবস্থা। অবশ্যই এই অঞ্চলটা প্রচন্ড ভূমিকম্পপূর্ণ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এবং এই অঞ্চলটা খুব সংকীর্ণ। আর যেটা বলা যে মার্কিন ভূতত্ত্ববিদ যে ভিক্টর বেনিয়াম, তার দুটো বেনিয়াম, তার নাম, তিনি প্রথম এটাকে পর্যবেক্ষণ করেছেন। এবং এইটাই হচ্ছে বেনিয়াম জোন। মার্কসের জন্য এটুকু লিখলে এনাফ, যে প্রথমে তার ডেফিনেশনটা আর দু একটা ক্যারেক্টারিস্টিক তিনটে, এবং যদি পিকচারটা যদি দেওয়া যায় সেটা ভালোই শুনি। ঠিক আছে, আর কিছু এক্সট্রা বলো চলে আসে পরের নদীর ক্ষয়চক্রে কেন স্বাভাবিক ক্ষয়চক্র? Why is the cycle of motion of the river called the normal cycle of motion? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদেরকে বলতে হচ্ছে ক্ষয়চক্রটা উত্থিত কোনো বিভাগ ক্ষয়কার্যের মাধ্যমে তার প্রাথমিক অবস্থা থেকে কতগুলি নির্দিষ্ট ক্রম অনুযায়ী কতগুলি বিবর্তনের মধ্যে দিয়ে যখন সমক্ষয় দিকে শেষ অবস্থায় আসছে, এই চক্রটাকে আমরা বলছি গিয়ে যে একটি শৃঙ্খলিত চক্র। এবার পৃথিবীর মধ্যে বেশিরভাগ 70% হয় হচ্ছে গিয়ে নদীর মাধ্যমে, নদীর বিভিন্ন কাজের মাধ্যমে সেটি সম্পাদিত হচ্ছে। সেই কারণে নদী দ্বারা সম্পাদিত যে ক্ষয়চক্র তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে স্বাভাবিক ক্ষয়চক্র। এই ক্ষয়চক্র সম্পর্কে আমাদেরকে প্রথম ভাবিয়েছিল কে, যে মানুষটি, তার নাম হচ্ছে উইলিয়াম স্টিভেন্স। মূলত এই কথাগুলি লিখলেই আশা করি যে নম্বরটি একদম ব্যবহার। নেক্সট আপনি শিখেছি ধন্যবাদের চোখ কি, হোয়াট ইজ দ্য আই অফ সাইট। আমরা জানি যে ক্রান্তীয় ধন্যবাদ দু রকমের, ক্রান্তীয় ধন্যবাদ আর কৃষিদস্য ধন্যবাদ।
এই যে ক্রান্তীয় ঘূর্ণিপাত, এই ক্রান্তীয় ঘূর্ণিপাতের সৃষ্টি কোথায় আমরা করেছি? সবটাই উষ্ণ সমুদ্র থেকে ক্রান্তীয় অঞ্চল। এবার এই যে ঘূর্ণিপাতটা সৃষ্টি হয় সেখানে দেখা যায় যে তার সেন্টার মোটামুটি 5 থেকে 10 কিমি, আর একটু আগে পরে অনেক কম বেশি হতে পারে। এই যে তার ব্যাসার্ধযুক্ত অঞ্চল, একটা বৃত্তাকার এলাকা, সেন্টার, এই সেন্টার এলাকায় দেখা যায় একদম আকাশে কোনো মেঘ থাকে না, বায়ু একদম শান্ত, বায়ু কোনো নেই বললে চলে, এবং এখানে সবসময় দেখা যায় বায়ুটা এখানে নিম্নগামী, একদম বায়ুর চাপ এখানে সব থেকে কম থাকে, যেহেতু এটা সেন্টার এবং বায়ুর চাপ সব থেকে কম, এবং এখানে বায়ু প্রবাহ করা যায় না, আকাশ পরিষ্কার, মেঘ এবং শান্ত অভাবে, এটাকেই বলা হচ্ছে আই অফ সাইক্লোন বা ঘূর্ণিপাতের চোখ। ঘূর্ণিপাতের চোখ তৈরি না হলে কিন্তু ক্রান্তীয় ঘূর্ণিপাত বা তার ফোটনটা তৈরি হবে না, এবং এটা আস্তে আস্তে প্রত্যেকটাকে মুভ করতে থাকে, যত আমরা ঘুরে উঠছি তার গঠন বিন্যাসে বা তার কিভাবে উৎপত্তি হচ্ছে সেখানে এটা ধরে কিন্তু পুরো সেটটা ধরে কিন্তু আস্তে আস্তে স্থলভাগের দিকে এগোতে থাকে, এবং এখানে যে বায়ুটা নিম্নগামী হচ্ছে, নিম্নগামী হওয়ার পরেই এই ঘূর্ণিপাতের চক্ষু যে দুপাশে দুটো চক্ষু প্রাচীর আছে সেই দিকে সেই বায়ুটা চলে যায়, এবং সেখানে গিয়ে আমরা জানি যে কিম্বলনিম্বাস মেঘের প্রচুর বৃষ্টি হয়। তো সেটা আমাদের এখানে বিষয়টা ঘূর্ণিপাতের চক্ষু। এই ঘূর্ণিপাতের চক্ষু এটুকুই আশা করা যায় যে তোমরা পর্যাপ্ত নাম্বারটি বা নতুন নাম্বারটি পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ কাকে বলছি, সেটার অবস্থানটা কি, আর কি কি সেখানে করা যাচ্ছে, এটুকুই। স্যার আর কিছু? ঠিক আছে, চলে আসছে আমাদের নেক্সট প্রশ্ন, যে কোরিওলিস বল কিভাবে সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ? হাউ ডাজ দি কোরিওলিস ফোর্স কন্ট্রোল দি ওশান কারেন্টস? তাহলে এই ক্ষেত্রেও ঠিক একইভাবে কোরিওলিস বলকে আরেকটুখানি বলে নিতে হবে। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে প্রতিনিয়ত প্রদক্ষিণ করছে, এই আবর্তন করছে, এবং সেই আবর্তনের জন্য একটি কেন্দ্র বহির্মুখী শক্তি তৈরি হয়, যেই শক্তিটি প্রাকৃতিকভাবে গতিশীল, যে কোনো বস্তু গতির দিকে সঙ্গে সঙ্গে কাজ করে এবং তার দিক বিক্ষেপে সহায়তা করে। আমরা জানি যে কোরিওলিস সূত্র অনুসারে এই ধরনের গতিশীল প্রাকৃতিক বস্তুগুলি উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়। এটাই হচ্ছে কি আমাদের কোরিওলিস ফোর্স। তাহলে কোরিওলিস ফোর্স যখন সমুদ্র স্রোতের উপরে বর্তায় তখন দেখা যায় যে আমরা দেখতে পারি উত্তর গোলার্ধে উষ্ণ স্রোত সেটি ডান দিকে বেঁকে যাচ্ছে, দক্ষিণ গোলার্ধে ব্রাজিল স্রোত সেটি বাঁ দিকে বেঁকে যাচ্ছে। তাহলে ঠিক এইভাবেই কোরিওলিস ফোর্স কিন্তু সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমি বলছি কোরিওলিস ফোর্স কি, এবং সেটির মাধ্যমে করে সমুদ্র স্রোতের বিক্ষেপ ঘটে, এবং শেষে আমি একটি উদাহরণ দিয়ে আমার বক্তব্যটাকে সুশীল করছি এবং উদাহরণটি সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি 4টে প্রশ্ন ছিল। 2 নম্বর 4টে প্রশ্ন আমরা কিন্তু কি রকম অ্যান্সার করতে হবে সেটা আমরা বলি। এবার আমরা হিউম্যান জিওগ্রাফি প্রশ্নে যাব। আচ্ছা, শুরু করে বলছি, অনেকের আমাদের অনেক ছাত্রছাত্রীদের প্রশ্ন থাকে যে আমরা 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে ছবি আঁকবো কি? একদম এটা নিয়ে কাউন্সিলেরও সেরকম কোনো দিক নির্দেশ আমাদের কাছে এখনো পৌঁছায়নি, বা তবে যেটুকু বলার যে 2 নম্বরের জন্য হয়তো ছবিটা অতটা এসেনশিয়াল হয় না, তুমি যদি লিখে যদি পর্যাপ্ত পয়েন্ট দিয়ে বা তার ডেফিনিশন বা তার সঙ্গে তার ক্যারেক্টারিস্টিক বা যেটা চেয়েছে 2 পয়েন্ট অ্যান্সার করলে আশা করা যায় 2 নম্বরটা পেয়ে যাবে। তবে 3 মার্কস বা 5 মার্কস এর কিন্তু ড্রয়িং গুলো সেটা সেটা কোশ্চেনে যদি উল্লেখ থাকে সেটাও দেওয়া যেতে পারে, এবং যদি অনেক সময় দেখা যায় কোশ্চেনে উল্লেখ নিয়ে কিন্তু সংশ্লিষ্ট জায়গায় হয়তো আঁকার জায়গা রয়েছে, সেটা কিন্তু আমরা আঁকাটা দিলে কোনো অসুবিধা আরো লেখে না বা একদম কম্প্যাক্ট, যে লেখার সঙ্গে যদি ড্রয়িংটা থাকে, স্কেচটা থাকে, তাহলে কিন্তু কম্প্যাক্ট। তবে 2 মার্কসের ক্ষেত্রে খুব একটা এসেনশিয়াল, যদি তোমার হাতে সময় থাকে বা লিখে যদি মনে হয় যে না আমার টাইমটা আছে, পাশের মিলিং প্রবলেম হয়তো দিতে হবে। তবে 2 মার্কসের ক্ষেত্রে হয়তো সেই আঁকার জন্য আলাদাভাবে নাম্বার বরাদ্দের জায়গা খুব মানে এইগুলোই। আচ্ছা, এবার জনবিরলতা বা কাকে বলে, হোয়াট ইজ মিন বাই আন্ডার পপুলেশন? হিউম্যান জিওগ্রাফি হচ্ছে ফার্স্ট যে চ্যাপ্টারটা, পপুলেশন জিওগ্রাফি আছে, সেখান থেকে এই প্রশ্নটা আসছে যে আন্ডার পপুলেশন কি বা জনবিরলতা।
কোথা থেকে কনসেপ্টটা নেওয়া, আমরা মনে করি কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন, যে একটা দেশে যে তার যে মোট সম্পদ সে প্রাকৃতিক বা সাংস্কৃতিক সম্পদ, তার ভিত্তিতে সেখানকার যে সেটাকে যদি সঠিক ব্যবহারের জন্য যতটুকু জনসংখ্যা থাকা দরকার সেটা যদি থাকে বা তার প্রয়োজন, সেটাই হচ্ছে অপটিমাম বা কাম্য। সেটা আমরা আশা করছি এবং সেটা থাকলে সেই দেশের জীবনযাত্রার মানটা সর্বোচ্চ পর্যায়ে। এবার এটারই কনসেপ্টটা বললাম, এটা মনে লেখা তত্ত্ব কনসেপ্টটা আনার জন্য বললাম সেই এইখানেই সেখানে এটাকে বলা হচ্ছে অপটিমাম পপুলেশন, একদম ঠিকঠাক জায়গায় একদম মিডিল পজিশনে। এবার আন্ডার পপুলেশন বা যত বিরলতা হচ্ছে এর থেকে কম, তার মানে কি বোঝাচ্ছে যে যেখানে দেখা যাচ্ছে তার যে কোনো একটা দেশে তার যে প্রাকৃতিক বা মানবিক সম্পদ যেটা বা সাংস্কৃতিক সম্পদ যেটা রয়েছে তার ঠিকঠাক বিকাশ করতে তার সঠিক ব্যবহার করতে যতজন জনসংখ্যা বা যত জনসংখ্যা থাকা দরকার দেখা যাচ্ছে সেই দেশটার জনসংখ্যা নেই, তার থেকে অনেকটা কম আছে। স্বাভাবিকভাবে এই কম থাকলে কি হচ্ছে, সেই সম্পদটা পরিপূর্ণ ব্যবহার হচ্ছে, তার ফলে দেশটার অর্থনৈতিক উন্নয়নটা যতটা হওয়ার উচিত ছিল ততটা হতে পারছে না। সেখানকার মানুষের জীবনযাত্রার মান বা মাথা পিছু আয় যতটা হওয়া উচিত ছিল ততটা হতে পারছে না। এই অবস্থাটাকে বলা হচ্ছে বা এটাকেই বলা হচ্ছে আন্ডার পপুলেশন বা জন বিরলতা। আমরা যদি কানাডার দিকে তাকাই, আমরা যদি অস্ট্রেলিয়ার দিকে তাকাই, দেখবে এই সকল দেশগুলোতে প্রচুর মানবিক সম্পদ, প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। কিন্তু কানাডার ক্ষেত্রে আমাদের প্রচন্ড ঠান্ডা, একটা বিস্তীর্ণ অঞ্চল বরফে ঢাকা থাকে, প্লাস সেখানে অনেক ক্ষেত্রে প্রতিকূল জলবায়ু বা দুর্বলতা রয়েছে। স্বাভাবিকভাবে সেখানে মানুষের বসবাস পরিমাণ অনেক কম, তার ফলে কি হচ্ছে সেখানকার যে সম্পদের ব্যবহারটা কিন্তু বেশিরভাগ হয়ে উঠছে, তাই জন্য সেটা জনবিরল দেশ বলা হয়। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও তাই, যার পপুলেশন থাকার দরকার তার থেকে কিন্তু কম, তারপরে সেই দেশটা অনেক সম্পদ থাকা সত্ত্বেও কিন্তু সেটা পরিপূর্ণ ব্যবহার হচ্ছে, এটাই জনবিরল। আর এইসব রিলেটেড বলে রাখা, আর যদি এক্সেস হয় যেটা আমাদের দেশে রয়েছে, সম্পদ যা তার থেকে তাকে ব্যবহার করার জন্য যে দরকার তার থেকে অনেক বেশি। ছবিটার মধ্যে ঠিক আছে ওভার পপুলেশন বা জন জনাধিক্য বা জনাকীর্ণতা বলে, জনাধিক্য বা জনাকীর্ণতা আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান এই দেশগুলো কিন্তু এই অবস্থা, যার ফলে আমাদের জীবনযাত্রার মান বা অর্থ বিষয়ে যত হওয়া দরকার তার থেকে ডাউন হয়ে গেছে। এটাও কিন্তু অর্থনীতির একটা বাধা। ঠিক আছে, লেটস পরের প্রশ্ন। অনুন্নত দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের দুটি প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। এবার রাইট টু ডিক্রিজ অফ পপুলেশন কন্ট্রোল ইন আন্ডারডেভেলপড কান্ট্রিজ, দুটি প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে, যে কোনো দুটি প্রয়োজনীয়তা লিখলেই হয়। আমি এমনি সুবিধার জন্য এখানে আপনারা প্রয়োজনীয়তার জাস্ট লিঙ্ক গুলো এখানে করে রেখেছি। বিষয়বস্তুটা তোমাদের পছন্দ মতো যে কোনো দুটি তোমাদের পাঠ্য বইতে সনাতন লেখকদের বইতে যা কিছু রয়েছে সেখান থেকে যে কোনো দুটি প্রয়োজনীয়তা যুক্তি সহকারে আলোচনা করলেই কয়েকটা দেখো, জনসংখ্যা যদি বাড়ে, জনসংখ্যা বাড়লে তো আমার সম্পদ সেভাবে বাড়ছে না, ফলে সীমিত সম্পদের উপরে একটা অসীম জনসংখ্যার একটা সামান্য চাপ তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু সম্পদ ধীরে ধীরে কমে যাচ্ছে এবং উন্নতি ধীরে ধীরে সেটিও কিন্তু কমে যাচ্ছে, উন্নয়নটা কিন্তু তখন কমে না। তখন জমি বলো, জল বলো, যা কিছু কমে যাচ্ছে, যা কিছু আমার চাহিদার থেকে অনেক কম, তার দামও কিন্তু পাল্লা দিয়ে অনেক বেড়ে যায়। সেই ক্ষেত্রে পুরো অর্থনীতিটাই কিন্তু আস্তে আস্তে ধসে যাওয়ার সম্ভাবনা সে তৈরি করে ফেলে। দ্বিতীয় কথা হলো আনএমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট, কাজের সুযোগ কম অথচ জনসংখ্যা বেশি, ফলে বেকারত্ব বেশি, কারণ সবাই কাজ পাবে না। বেকারত্ব থেকে কি আসবে? দারিদ্র আসবে। দারিদ্র যদি আমি বলি তার মানে আমার মৌলিক চাহিদাও পূরণ হবে না, এবং আমি যেই বেসিক জিনিসপত্রগুলো দরকার আমার পছন্দের বিষয় কিন্তু একটা সীমিত আসবে। দারিদ্রের থেকে আমার সঞ্চয় কম হবে, সঞ্চয় কম হবে, পুঁজি কম হবে, পুঁজি কম হলে বিনিয়োগ কম হবে। ইকোনমিক্স এর ভাষায় যাকে আমরা দারিদ্র দুষ্টচক্র বলে থাকি, এবং এই চক্রের মধ্যে পরিবর্তিত একটা দেশের সমৃদ্ধ কিন্তু ব্যাহত হচ্ছে। ফলে যদি আমি দারিদ্রকে কমাতে চাই সেক্ষেত্রে আমাকে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। অন্যান্য দেশে এগুলো গুরুত্বপূর্ণ সমস্যা, অন্যান্য দেশের সমস্যা হলো শিক্ষার সুযোগ অনেক সুযোগ থেকে অনেক বঞ্চিত হচ্ছে, কিংবা স্ট্যান্ডার্ড অফ লিভিং খুব নিম্নমানের। তো সেই ক্ষেত্রে যদি তাকে বাড়াতে হয় বা বৃদ্ধি করতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই একমাত্র বা অন্যতম উপায় হচ্ছে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ।
তাহলে মূলত শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা সব দিকেই উন্নয়ন করতে গেলে এই পিছিয়ে পড়া দেশগুলির ক্ষেত্রে জনসংখ্যা নিয়ন্ত্রণ অত্যাবশ্যক। এই মোটামুটি যে কোনো দুটি কারণ সঠিকভাবে বর্ণনা করলে যুক্তিসঙ্গত হয়ে যাবে, এবং তোমরা যদি পারো সাপোর্টিং কিছু উদাহরণ তার সঙ্গে দিবে, তাহলে তোমার প্রশ্নটি আরো সুন্দরভাবে উদ্ধৃত হতে পারে। নেক্সট, সক্ষমতা কাকে বলে? ক্যাপাবিলিটি। আমরা জানি যে এই আমাদের যে হিউম্যান ডেভেলপমেন্ট যে চ্যাপ্টার সেখানে এটা রয়েছে, ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটা কার বলে যে আমাদের বাঙালি একদম স্বনামধন্য ব্যক্তিত্ব রমর্ত সেনের থিওরি ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ বা সক্ষমতা। এটা প্রসঙ্গটায় আমরা পড়ে উঠছি বা আপনারা জানেন যে এই পুরো তত্ত্বটাতে তিনটে বিষয় বলা আছে, তিনটে মূল উপাদান। একটা কার্যকারী ফাংশনালিজম, যেটা একটা সক্ষমতা বা ক্যাপাবিলিটি, এবং একটা স্বাধীনতা বা ফ্রিডম। যে তুমি মনে করো একটা খুব ভালো মনে করো তুমি একটা গিফট, বা আমি ধরে নিচ্ছি যে তুমি খুব ভালো রেজাল্ট করছো, আর তোমাকে তোমার বাবা তোমাকে একটা বলে দিল যে দেখো বাবা তুই এই ওটা আমি কিছু কিনে দিলাম, তুমি এই টাকাটা নিও। তুমি এবার পছন্দ মতো, এবার তুমি ঠিক করবে যে আমি কি কিনবো এই টাকাটা দিয়ে, দুটো বই কিনবো, একটা ক্রিকেট খেলার ব্যাট কিনবো, একটা ভালো হেডফোন কিনবো, কোনটা আমার কাজে লাগবে বা কোনটা আমার প্রয়োজন। এবার স্পেসিফিক বাবা কি বললেন, সবগুলো সুযোগ তোমাকে দিয়ে দিলে তুমি এবার যে কোনো তোমার পছন্দ মতো তুমি বেছে নিও। সক্ষমতাও অনেকটা কিন্তু সেই বিষয়টাই বলা হচ্ছে যে মানুষের টাকা থাকলেই আমি প্রচুর টাকা দিয়ে দিলেই সবটা ব্যাপারটা বললাম তাকে, তার জন্য অপশন তার কাছে কিছু বিকল্প থাকে, তার মধ্যে থেকে সে নিজের পছন্দ মতো কি হতে চায় বা কি করতে চায় সেটা যে বেছে নেওয়া, সেটাই হচ্ছে সক্ষম। তাকে যেটা হবে, সেই যে ব্যক্তি তার পছন্দ মতো কাজটা করার জন্য কি হবে, তার জীবনযাত্রার মানটা কিন্তু অনেকটা ডেভেলপ হবে, এবং সে সুখে থাকাটা আর থাকতে পারে। এবার দেখা যায় অনেক ব্যক্তি আছে এই প্রচুর টাকা আয় করছে, কিন্তু দেখা যাচ্ছে তার ওই কাজটা করতে ভালো লাগে, তার কাছে কোনো অপশন নেই বলে সে কাজটা করছে। স্বাভাবিকভাবে এটা কিন্তু মস্তিষ্কের থিওরি বলতে যে এটাই হচ্ছে, দেখা যাচ্ছে তার যে কাজটা করছে তার সেই আনন্দটা মাথা থাকে, সেই কাজের যে গুণগত মানটা যা হওয়া দরকার সেটা হয়ে উঠছে। একটা কাজের জিনিস তার মধ্যে যদি প্রচুর বিকল্প থাকে, সেই বিকল্পের মধ্যে থেকে কিন্তু সেই কাজটা বেশি। এটাই হচ্ছে সক্ষম। বিভিন্ন বইতে দেখবে এই বিষয়টাই বিভিন্ন ভাবে লেখা আছে, তুমি তোমার মতো করে বুঝিয়ে কিন্তু ব্যাপারটাকে প্রেজেন্ট। এটা স্পেসিফিক ওইভাবে পার্টিকুলার কোনো সংজ্ঞায় এমন না। তাও যেটা বললাম যে আমরা যখন কোনো দেশে বা কোনো অর্থনৈতিক কাজ বা কোনো কাজের ক্ষেত্রে যখন একাধিক বিকল্প মধ্যে থেকে নিজের পছন্দ করে কাজ বেছে নিই বা কাজ করার ইচ্ছা প্রকাশ করি, সেটাই হচ্ছে সব। এবং স্বাধীনভাবে যদি করতে পারি তাহলে দেখা যাবে আমার জীবনযাত্রার মানটা সর্বোচ্চ পর্যায়ে বা কাছাকাছি একটা জায়গায় চলে গিয়েছে। এটাই হচ্ছে সক্ষমতা। সেই দৃষ্টিভঙ্গিকে যেটা বললেন দুটি কথা সক্ষমতা, হ্যাঁ মানে যেটা ব্যাপার যে আমার কোশ্চেন হয়তো একাডেমিক দিয়ে আমরা এখানে যাই, কিন্তু এখন স্বাধীনতা কনসেপ্টটা দিই বা কার্যকারিতা কনসেপ্টটাও দিতে পারি, বা 3 নম্বরের কিন্তু 3টি পরে দিতে 3টে এক্সাম্পল খুব এই জায়গা এটাই এটার মধ্যেই স্বাধীনতা এবং ফিউলটা কিন্তু এটা ঠিক আছে। তাহলে পরেরটা চলে যাচ্ছে, এইটা হচ্ছে কি মানব উন্নয়ন সূচক কাকে বলে, হোয়াট ইজ মিন্ট বাই দি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। মানুষের কল্যাণের দেশে মানুষের পছন্দের বিষয়কে বৃদ্ধি করার মাধ্যমে যে প্রক্রিয়ায় মানুষের মৌলিক চাহিদাকে সুনিশ্চিত করার পাশাপাশি তার একটি উন্নত জীবনযাত্রার মানকেও আমি সুনিশ্চিত করতে পারছি, তাকে আমরা বলবো হচ্ছে মানব উন্নয়ন সূচক। আর যে জটিল সূচকের মাধ্যমে মূলত শিক্ষা, মূলত তার আয়ুষ্কাল এবং তার স্ট্যান্ডার্ড অফ লাইফ, জীবনযাত্রার মান, এই তিনটে বিষয়কে বেস করে যখন আমি মানব উন্নয়নকে মেজার করছি বা পরিমাপ করার চেষ্টা করছি,
তারই একটি সূচক হচ্ছে যে আমাদের উন্নয়নের মানব উন্নয়নকে বিভিন্ন সূচকের মাধ্যমে আমি পরিমাপ করতে পারি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হচ্ছে তার মধ্যে যে কিনা এই মানব উন্নয়নকে আমাদের সামনে তুলে ধরছে। তাহলে আমি প্রথমে এই মানব উন্নয়ন কাকে বলে বলার পরে মানব উন্নয়ন সূচক কাকে বলে বললাম, যদি পারি তখন আমি এই যে তিনটে যে আমার ইন্ডিকেটর রয়েছে, অর্থাৎ একটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি একটা হচ্ছে কি আমার নলেজের যে ডোমেইনটা যেখানে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং এন্ড ইয়ার অফ স্কুলিং, আর একটা হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড অফ লাইফ কমিউনিকেশন জিএনআই পার। এই তিনটি উপাদান লিখে দিয়ে আমি শুধুমাত্র এই ফর্মুলাটাই লিখে দিচ্ছি যে EI is equals to health index, education index into economic index এর to the power 1/3, অর্থাৎ জিওমেট্রিক মিন অফ 3 ডাইমেনশনস। এটুকু আমি বললেই আমার মতে এটি হবে। এবং জাস্ট আমরা অবশ্যই বলবো যে মানব উন্নয়ন সূচকের যে দুজন মানুষের সেই ভারতীয় অর্থনীতিবিদ আর পাকিস্তানের অর্থনীতিবিদ ডক্টর এই দুজনের নাম অবশ্যই কিন্তু, কারণ এনারা না থাকলে কিন্তু আজকে এত সুন্দর একটি ইন্ডেক্স যা পৃথিবী এবং সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমরা পাবো সম্মান জানিয়ে তাদের নামটাও কিন্তু আমাদের বলতে হবে। আর এখানে একটা বলার সেটা হচ্ছে এই প্রত্যেকটাকে যে বল প্রত্যাশিত আয়ু বা জেনারেল ইন্ডেক্সটাই হোক বা প্রত্যেকটা এডুকেশন ইন্ডেক্স বা এদের প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা ফর্মুলা আছে, সেই ব্যাখ্যায় কিন্তু যাওয়া দরকার নেই, সেটা কিন্তু অনেক জটিল হয়ে যাবে, অনেক লেন্থি হয়ে যাবে। জাস্ট এটা হচ্ছে যে এইচডিআর, এই যে হেলথ ইন্ডেক্স, ইনফ্লেশন ইন্ডেক্স, ইনকাম ইন্ডেক্স, এটা তিনটে আলাদা আলাদা ফর্মুলা, সেটাই আমরা যাচ্ছি। এবার ইন্ডিভিজুয়াল কিন্তু অনেক সময় এডুকেশন ইন্ডেক্স হিসেবে দিতে পারে, তখন সেটা আমরা ব্যাখ্যা করব না হলে এইচডিআর এই তিনটে গুণফল সেটার সাথে তার হচ্ছে 1/3 করলেই আমরা কিন্তু রেজাল্টটা পাবো। এবং আরেকটা যেটা লাইন গুলো যোগ করে বলা হয় যে সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন মান 0 থেকে 1 এর মধ্যে এইচডিআর। তাহলে পরের সেগমেন্টে চলে যাচ্ছি। এবার হচ্ছে আমাদের তিনের তার মানে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। সেখানে ফার্স্ট কোশ্চেন ভারতবর্ষে আমাদের ভারতের শিল্প সেখান থেকে এসছে। এই ভারতবর্ষের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে দুটি সমস্যা তৈরি হয়। Mention two problems of the food processing industry in India. তো আবার স্যার যেটা কিন্তু 2 মার্কস ক্ষেত্রে আগে কয়েকটা কোশ্চেন আগেই বলেছি, অনেকগুলো সমস্যা কিন্তু আমাকে দুটো বলেছে, দুটোই তবে অনেক সময় আমরা খাতা বলি, যখন আমরা খাতা দেখি তখন আমরা এরকম প্রশ্নটা আগে প্যাটার্ন হচ্ছে, তখন কি হয় অনেকে না জাস্ট পয়েন্টটা চলে যায়, সেখানে ফুল নাম্বারটা অনেক সময় ক্লিয়ার হয়ে যায়। সেটা আমি দুটো পয়েন্টে লিখবো বা দুটো কারণে লিখবো, এখানে দুটো সমস্যায় লিখবো, কিন্তু তার জন্য একটা সঠিক ব্যাখ্যা থাকে কেন এই সমস্যা কিভাবে কাজ করছে। তো এখানে অনেক রকম সমস্যা আছে, তার মধ্যে যেমন এখন আমার মনে হচ্ছে যে এই সমস্যাটা সব থেকে, এই যে আমরা সবাই জানি এটা নিপা ভাইরাসের আতঙ্ক পেয়েছি, যে নিপা ভাইরাসটা, এবং সেটা সবাই যেটা বিজ্ঞানীদের মত যে বালু থেকে এই ভাইরাসটা ছড়াচ্ছে। এবং আমাদেরকে এখন দেখে শুধু সাবধান বলা হচ্ছে যে খেজুরের রস খাওয়া যাবে না, বা গুড় পাটালি খেজুরের রস থেকে এটা তৈরি হচ্ছে, যাতে ওই বালুর আলার রস মিশানো থাকলে ভাইরাসটা শুরু করে হচ্ছে। এইটা আমাদের ভারতবর্ষের একটা সমস্যা, এই গুণগত মান। তাহলে আমরা কি গুড়, এই যে খেজুরের রস থেকে গুড় তৈরি বা যেখানে বা চিনি যেটাই হোক, সেটা তো একটা খাদ্য প্রক্রিয়া শিল্পের মধ্যেই আসছে। যদি লার্জ স্কেলে শিল্পের একটা লার্জ স্কেল, সেক্ষেত্রে যদি আমরা গুণগত মানটাকে ধরে রাখতে পারি, আমাদের পরামর্শ কিন্তু এই গুণগত মানের কিন্তু একটা সমস্যা আছে, বা বড় বড় যেসব কোম্পানিগুলো সেটা এদিকে ফোকাস করে, বা আমরা অনেক সময় যারা গ্রাহক তারাও ওটাকে দিচ্ছি না যে এর কোয়ালিটিটা কি হবে, প্যাকেটজাত খাবার আমরা খেয়ে নিচ্ছি। এইটা একটা সমস্যা। আরেকটা যেমন হচ্ছে যেমন টেকনোলজি, প্রযুক্তির একটা সমস্যা হচ্ছে, যেরকম আধুনিক প্রযুক্তি থাকা দরকার সেটা জায়গায় নেই। তারপর ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু হয়, যেটা এই যে আমাদের তো খাদ্য বিভাগ শিল্পের সমস্ত কাঁচামালটাই কিন্তু আসছে কৃষি থেকে। খুব স্বাভাবিক ভাবে এই কৃষিজাত পণ্য সারা বছর ধরে কি সব ফসল আমরা পাবো? প্রত্যেকটা একটা সেশন আছে, সেই সিজনে আমরা পাবো, সেই সিজন থেকে এবার দেখা গেল সেই সিজনে কিছু প্রোডাকশন করা যাবে না, তার থেকে যে শিল্পটা সারা বছর তার প্রোডাকশন আমার লাগবে, সারা বছরে পাবো যদি আমি
সিজিএল মালটাকে আমি কি করছি, কোল্ড স্টোরে রেখে দিচ্ছি। এই কোল্ড স্টোর থাকাটা খুব জরুরি, সেটা আমরা অনেক সময় পাচ্ছি না। ট্রান্সপোর্ট সিস্টেম, গ্রামে প্রচুর ফসল হচ্ছে, কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা পর্যাপ্ত উন্নত না হলে কিন্তু শিল্প কারখানায় পর্যন্ত আসতে পারছে না। তো সেটা একটা বড় প্রবলেম। তারপরে হচ্ছে যেমন স্কিল লেবার, হয়তো আমাদের এখানে প্রচুর লেবার আছে, কিন্তু সবাই স্কিল নয়, অদক্ষ skill। আমাদের কিছু কিছু জায়গায় কিন্তু দক্ষ শ্রমিক লাগে, বা ট্রেনিং করা, যাদের পর্যাপ্ত ট্রেনিং আছে, বা সেই স্কিল লেবারের একটা সমস্যা আমাদের এখানে আছে। ফাইন্যান্সের একটা সমস্যা থেকে যায়, আমাদের উন্নয়নশীল দেশ সবসময় ফাইন্যান্সটা সেই সঠিকভাবে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না। অনেকের হয়তো ইচ্ছা আছে, কিন্তু সেইভাবে তার সাপোর্টটা পাচ্ছে না। বিভিন্ন ব্যাংক দেখা যাচ্ছে এমন কিছু পেপার চাইছে, এমন কিছু মর্গেজ চাইছে, সেই নতুন শিল্পপতির কাছে হয়তো সেটা থাকছে না। সেই একটা টেকনিক্যাল প্রবলেম থেকে যাচ্ছে। তো এই বিষয়গুলো আছে। আর ডেভেলপ কান্ট্রি একটা আমাদের দেশে যায় প্যাকেটজাত একটা খাবারের মধ্যে পপুলার খাবার হচ্ছে ম্যাগি, এবং স্বাভাবিকভাবেই ম্যাগি আমরা জানি কিন্তু একটা বিদেশি কোম্পানি, নেসলে কিন্তু একটা বিদেশি কোম্পানি, ভারতের প্রোডাকশন হচ্ছে। কিন্তু এই যে ডেভেলপ কান্ট্রির সঙ্গে কিন্তু আমাদের একটা সবসময় একটা কম্পিটিশন হয়ে যাচ্ছে, বা তারা অনেক সময় আমাদের মার্কেটটাকে, এখন কিন্তু সব দেশে সবাই মার্কেট করতে পারছে, তো আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু সেই কম্পিটিশনে একটা গিয়ে সেই সেখান থেকে সফলভাবে বেরিয়ে আসতে পারছি না। এই একটা সমস্যা তৈরি হচ্ছে। এবার অনেকগুলো সমস্যা, অনেক কিছু তোমরা দিকে বলতে আছে, যে কোনো গুরুত্বপূর্ণ প্রধান দুটো সমস্যা আমি প্রধানের একটু জোর দিচ্ছি। সব সমস্যা কিন্তু প্রধান নয়। তা আমাকে যখন স্পেসিফিক দুটো সমস্যা বলেছে না, আমরা চেষ্টা করবো প্রধান দুটো সমস্যায়, এবার তোমার মনে করে স্যার প্রধান দুটো সমস্যা আমরা কি করে বললেও বোঝা যায়, না হলে অন্তত বইয়ের প্রথম দিককার যে প্রবলেম বা প্রথম দিককার যে ইম্পর্টেন্স গুলো, প্রথম দিককার যে সীমাবদ্ধতা গুলো, ওগুলো কিন্তু গুরুত্ব বেশি গুলো, ওগুলো কিন্তু আগে রাখে। সে তার মধ্যে যদি আমি চুজ করতে পারি, সেটা অনেক গুণ বেটার। এইটুকুই আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে, হোয়াট ইজ মিন বাই আর্টিফিশিয়াল। এআই এখন আমাদের কাছে সবচেয়ে বড় চুলচুল বিষয়। এআই ছাড়া কিছু চলছে না, ছাত্রছাত্রীরা এটা আমাদের থেকে আরো ভালো অনেক বেশি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এমন একটি কম্পিউটার সায়েন্সের পার্ট, যেখানে কম্পিউটার সিস্টেম মানুষের সমতুল্য বুদ্ধিমত্তার সঙ্গে আহ, একেবারে সম্পর্কযুক্ত করে মানুষের মতন করে কোনো জিনিস, মানুষের যেগুলি মানুষের শেখা, সেগুলো গ্রহণ করা, সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা, কিংবা সমস্যা সমাধানের জন্য কার্যকর করা হচ্ছে। এটি হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা। জন ম্যাকার্থি বলে একজন মানুষ ছিলেন, তাকে এই এআই এর জন্ম দেওয়া হয়। আমরা এইটুকুই বলতে পারি, এবং কয়েকটি এআই টুলস এর উদাহরণ আমরা দিতে পারি। সবকিছু বোঝা যায়। এটি মূলত হচ্ছে আমাদের যে আইটি ইন্ডাস্ট্রি রয়েছে, সেই আইটি ইন্ডাস্ট্রি একটা ছোট্ট একটু একটা পার্ট, যেরকম এখান থেকে ছোট ছোট ইন্ডাস্ট্রি থেকে এই ধরনের কিছু পার্ট আসতেই হচ্ছে, কারণ এটা খুব চর্চিত একটা বিষয়। নেক্সট আছে, আচ্ছা, চাষযোগ্য উদ্ভিদ জমি কাকে বলে, হোয়াট ইজ মিন বাই কাল্টিভেবল স্যালো ল্যান্ড। দেখো এখানে দুটো টার্ম আছে, চাষযোগ্য বলা আছে, পতিত বলা। পতিত মানে পড়ে থাকা জমি, যেটা আমার কাজে আসছে। চাষযোগ্য মানে যে জমিটা আমরা চাষবাস করতে পারি। আমাদের যদি ল্যান্ড ইউজ প্যাটার্ন আমাদের দেখা যায় ভারতবর্ষে ক্ষেত্রে, ভারতের মোট জমি এরকম ব্যবহার হচ্ছে প্রায় 5 থেকে 4.5 থেকে 5.5%। তো ধরে নিচ্ছে অ্যাভারেজ 5% ল্যান্ড এমন আছে, যে ল্যান্ড গুলো চাষের জন্য আমি চাষবাস করতে পারি, আর্টিফিশিয়াল কাজগুলো করা যায়, কিন্তু যে কোনো কারণে সেটা পড়ে রয়েছে। স্যার কি জন্য পড়ে থাকতে পারে? দেখা যাচ্ছে যে সেখানে জলসেচের ব্যবস্থা নেই, সেখানকার দেখা যাচ্ছে জমিটা একটু সামান্য লবণাক্ত হয়ে গেছে, এবং এই বনজল তোলার জন্য বা যে কোনো কারণে, বা এই ধরনের প্রযুক্তিগত সমস্যা বা টেকনিক্যাল প্রবলেমের জন্য জমিটা পড়ে রয়েছে। আমাদের মতো এটা ওভার পপুলেটেড দেশ বা জনবহুল দেশে চাষযোগ্য জমি যদি পড়ে থাকে, সেটা কিন্তু দেশের পক্ষে ভালো নয়। তো স্বাভাবিকভাবে সেই জমিটার পরিপূর্ণ ব্যবহার, জমি প্রযুক্তির উন্নতি ঘটিয়ে দিতে হবে, বা সামান্য যদি পাথরের জমিও থাকে, সেটাকে কি করে সেটাকে চাষযোগ্যতে একদম মানে চাষবাস করা যায়, সেই ব্যবস্থাটা করা, এটাই এটাই হচ্ছে মোটামুটি চাষযোগ্য পদ্ধতি জমি ব্যবহার।
এইটুকু লিখলে আশা করা যায় আমরা পেয়ে যাবো। আর স্যার যদি আপনি পরবর্তী ঠিক আছে, এখানে আছে যে ওই মানে এই পুরোটাই দেখতে পাচ্ছ সেখানে চাষ হয়েছে, এখানে চাষ হয়নি, আবার এই চাষ হচ্ছে, এই জমিতে চাষ হয়নি কোনো কারণে, যে কারণগুলি বললো সেই সমস্ত কারণের জন্য চাষ হয়নি। এটাই হচ্ছে সেই ধরনের এই চাষের পদ্ধতি। আচ্ছা, পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে আর্সেনিক দূষণের ভূতাত্ত্বিক কারণটি লাইক দি জিওলজিক্যাল কজ অফ দি আর্সেনিক পলিউশন ইন দি সাদার্ন পার্ট অফ দি ওয়েস্ট বেঙ্গল। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে ভাগীরথী নদীর যে পূর্ব দিকে যে প্রাচীন এবং নবীন যে বদ্বীপ অঞ্চল রয়েছে, তার যে নিচে যে জলবায়ু স্তর বা জলস্তর রয়েছে, তার উপরে যে পরিসর সেখানে মূলত আর্সেনিক অবস্থান করা লক্ষ্য করতে পেরেছি। ঘটনাটা হচ্ছে গিয়ে এই যে নবীন বদ্বীপীয় অঞ্চল, সেই বদ্বীপীয় অঞ্চলের নিচে অগভীর অংশে আর্সেনিক বহনকারী গভীর জলস্তর দেখতে পাওয়া যায়, যা ওই মূলত হোলসেন যুগের বালি দিয়ে আবৃত। এবং তারও ঠিক নিচে একটি আর্সেনিক মুক্ত স্তর দেখতে পাওয়া যায়, সেটি গভীর জলস্তর, সেখানে কিন্তু আর্সেনিক থাকছে। আবার এই দুই স্তরের মধ্যবর্তী অঞ্চলে একটি কাদা সমৃদ্ধ অঞ্চল পাওয়া যায়। আর নিশ্চিত এইখানে কিন্তু মূলত পাইরাইট বা আয়রন সালফাইডের সমৃদ্ধ আর্সেনিক দেখতে পাওয়া যায়। পরবর্তীকালে এই অঞ্চলটিতে জারণের ফলে আর্সেনিক যে অক্সাইড সেটি তৈরি হচ্ছে। এবার শিলার মধ্যে যেরকম মুক্ত করে জারণের ফলে সেটা হচ্ছে, ফলে এই অঞ্চলে অবস্থিত যে ফেরিক অক্সাইড যেগুলো রয়েছে, সেই ফেরিক অক্সাইডের সঙ্গে উদ্ভূত যে আর্সেনিক অক্সাইড সেটি যুক্ত হয়ে গিয়ে একটি অদ্ভুত জটিল এক প্রকার লবণ তৈরি করে, যার নাম হচ্ছে গিয়ে আর্সেনিক ফেরিক অক্সাইড হাইড্রোক্সাইড। এই যে বিষয়টা যেটা তৈরি হচ্ছে, এইটাই কিন্তু পরবর্তীকালে জলের সাথে মিশে গিয়ে ক্রমজলস্তর কন্টামিনেট হচ্ছে। মূলত এই পদ্ধতি বা ট্যাকটিক্যাল যে টার্ম সেগুলো আমাদেরকে বলতে হচ্ছে, এবং কি স্পেসিফিক যখন তুমি এটাকে অ্যান্সার করছো, এবং এইভাবে কিন্তু তুমি আশা করি 2 নম্বরটা পেতে পারো। এই হলো কি মুদ্রার বিষয়। ছবিটা এইখানে ওই যে কি বললাম আর কি, যে স্তরগুলির কথা বলা হয়েছে, কিন্তু আর্সেনিক মুক্ত স্তর, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে এই যে আর্সেনিক মুক্ত স্তর, এটা তো আমাদের সর্বশেষের যে অঞ্চলটা, এবার এই ঠিক উপরে এখানে হচ্ছে উচ্চ আর্সেনিক স্তরটা হচ্ছে। এবার মূলত এইখান থেকে কিন্তু পরবর্তীকালে যখন আমার জলস্তরটা বেড়ে যাচ্ছে, তখন তো বিমুক্ত হচ্ছে বায়ুর মাধ্যমে, ফলে বায়ু যে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করার ফলে কিন্তু এই যে জ্বালানি প্রক্রিয়া কার্যকর হচ্ছে, তখনই কিন্তু এই আর্সেনিক অক্সাইড তৈরি হয়ে গিয়ে আমাদের জলের সঙ্গে পরবর্তীকালে মিশে যাচ্ছে, এবং সেই জল পান করলে নানান ধরনের ডিজিজ, ব্ল্যাক ফুড ব্যাধি যেটা আসবে। এইগুলো কি মোটা ব্যাপার, এবং ভৌমজলের অতিরিক্ত যদি আমি উত্তোলন করে ফেলি, তবেই কিন্তু জলস্তর নিচে নামবে এবং বায়ুর অনুপ্রবেশের মাধ্যমে এই বিক্রিয়া মানে আমাদের মনে রাখতে হবে এখানে সবই সঙ্গে সব বিষয় বলা যে ভৌমজল অতিরিক্ত যতটা প্রয়োজন তোলাই দরকার, তোলা দরকার, অতিরিক্ত হলেই কিন্তু বিপদ। আমাদের কিছু বছর আগে কিন্তু খেয়াল করে দেখবে যারা নদীয়া ডিস্ট্রিক্ট বা যারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে থাকছে বা নকশাল সোমনাথ এইসব বোঝাটা প্রচন্ড পরিমাণে রয়েছে, খেয়াল করে দেখবে এই সেইখানে কিন্তু আমাদের আগের জেনারেশন, তোমার বাবা, তোমার কাকা বা তোমার যারা এই আত্মীয় তারা কিন্তু ওখানকার জলই পান করেছিল, তো তারা কিন্তু এই কথাটা কোনোদিন শোনেনি। যত দিন যাচ্ছে, যত আমরা অতিরিক্ত পরিমাণে ভৌমজল তুলছি, তত এই সমস্যাটা বাড়ছে। যেটা জিনিস পাহাড়ে বুঝি, এই যে শুধুমাত্র আগের গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা প্রত্যেকের যে নদী অঞ্চল, এই জায়গায় কিন্তু কি এক্সিস্টিং এই আস্থা রয়েছে, হ্যাঁ, তারা পরবর্তীকালে মুক্ত হচ্ছে এবং ফলে এটা কিন্তু প্রি এক্সিস্টিং, বিপদকে এখন আমরা দেখতে পাচ্ছি, কারণ এত পরিমাণে জল অলরেডি উত্তোলন করা হয়ে গিয়েছে এবং হয়তো নষ্ট হচ্ছে, এবং সামগ্রিকভাবে সেই কারণের জন্য এই আর্সেনিক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আর্সেনিক দূষণ। আমাদের এটি ইউনিট 3 তে রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়ান হেলথ। মোটামুটি আর এখানে যেসব ছবিগুলো আমরা জাস্ট তোমাদের বোঝানোর জন্য, সবসময় সবগুলো এসেন্সিয়াল আপনি এই ছবিটা এটা প্রয়োজন নেই, ছবি আঁকা সময়ও হয়তো এই বিষয়টা লিখলেই হবে।
স্যার তোমাদের জন্য ছবিটাকে সামনে রেখেছেন বা বোঝালেন ব্যাপারটা। আর যদি আপনি সুন্দর সুন্দর ছবি বা যেগুলো ইজি ছবি সেগুলো দেওয়ার চেষ্টা করুন, যদি শর্ট টাইমের মধ্যে করা যায়। এই সমস্ত হয়ে আছে সাদা। এবার এই স্তরে এখন আমরা দেখছি আর্সেনিক নেই, কিন্তু কিছু বছর পরে এই জায়গাগুলো আবার দেখা গেল বেড়ে যেতে পারে। যত এটা আরো জলস্তর যত নামবে তত আমাদের এই প্রবণতাটা কিন্তু এখানে আমাদের নম্বর অপশন আমরা সেকশন বি তে দিচ্ছি। চারের দাগে প্রথম প্রশ্ন, যেটা হচ্ছে দুটি মহাসাগরীয় শৈবালের কাজ সীমানায় নিয়ন্ত্রিত ভূগর্ভীয় বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা দাও। Explain the geostructural features observed in the two divergent ocean plates, the plates আছে the plate boundary, ঠিক আছে, plate অর্থাৎ অতিসারী পাতসীমা। কি অতিসারী পাতসীমা আমরা সবাই জানি, পৃথিবীর শুরুতেই আমরা বলবো দুটো পাত যখন কোনো একটা জায়গা থেকে পরস্পর, সেটা সমভূমি পাত হতে পারে বা বিপরীতভূমি পাত হতে পারে। আর দুটো মহাবিশ্ব পাত হলে দুটো মহাসাগর পাত হলে একটা মহাসাগর হতে পারে। দুটো পাত যখন পরস্পর থেকে বিপরীত দিকে সরে যাবে তখন সেই পাত বা সীমানাটাকে সেই পাত সীমানা বা গঠনাত্মক পাত সীমানা হচ্ছে। এবং এই পাত সীমানা প্রথম ভূমিরূপ যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা হচ্ছে প্রস্তুততা। দুটো প্লেট যখন পরস্পর সরছে স্বাভাবিকভাবে সেই জায়গাটা কি হচ্ছে প্রেশার, সেটা কমে যাচ্ছে। প্রেশার কমে গেলে অনেক সময় দেখা যায় সেই জায়গাটা সেটা বসে বসে গিয়ে আমরা জানি ক্লাস সেকেন্ড সেমিস্টারে আমরা বলছিলাম ছুটির মধ্যে ছিল বা বস্তু কর্ম ক্লাস 9 এও আমরা বলছি বস্তু জায়গাটা বসে গিয়ে দেখা যাচ্ছে যে বস্তু উপত্যকা সংকীর্ণ একটা উপত্যকা তৈরি হতে দেখা যায়। পূর্ব আফ্রিকার পূর্ব দিকে এরকম একটা সমস্ত উপত্যকা রয়েছে, দীর্ঘতম একটা বৃহত্তম বস্তু উপত্যকা জায়গা সেটা এই সীমানা বর্ণনা হয়েছে। সেকেন্ড বিষয় কি, দুটো পাত যখন পরস্পরের বিপরীত দিকে সরছে স্বাভাবিকভাবে সেই জায়গাটায় এই যে সংকীর্ণ উপত্যকা সেটাতে আরো যত বন্ধ থাকবে সেখানে অনেক সময় ফাটল তৈরি হবে। সেই ফাটল বরাবর কি হচ্ছে পরিচালন স্রোতের প্রভাব, ঠিক আছে, পরিচালন স্রোত এই ছবিটা খেয়াল করে দেখো যে ম্যাগমা উঠছে কিন্তু আবার দুপাশ দিয়ে ডাউন হচ্ছে। সেই পরিচালন স্রোতের প্রভাবে ভূগর্ভের ম্যাগমা চেম্বার থেকে অ্যাস্ট্রোস্ফিয়ার থেকে ম্যাগমা উঠে এসে হাতে বরাবর বাইরে বেরিয়ে লাভা রূপে দুপাশে সঞ্চিত হচ্ছে হয়ে একটা শৈলশিরার মতো ভূমি তৈরি, সেটাকে আমরা বলতে পারি মধ্য সামুদ্রিক শৈলশিরা, মিড ওশান রিজ। ছবিটা আমরা দেখতেই পাচ্ছি সমুদ্রের মাঝখানে। এবার তোমার প্রশ্ন সমুদ্র কোথা থেকে আসে? দুটো প্লেট যখন পরস্পর বিপরীত দিকে সরছে স্বাভাবিকভাবে প্রথমে যেটা রিড ভেঙে সেটা আরো যত শুকতে থাকে সেই জায়গাটায় সেই সমুদ্রকে আস্তে বিস্তার এবং সেই উচ্চস্থানে আস্তে আস্তে তুমি জল জমে সাগর, যেমন তুমি যদি খেয়াল করো আরবীয় পাত এবং আফ্রিকা এই দুটো পাতের মাঝখানে একটা সরু সমুদ্র আছে যেটা আমরা লোহিত সাগর, সেটা একটা অবস্থা তৈরি। পরবর্তীকালে যত আরো বিস্তার হতে থাকবে তত সেটা আস্তে আস্তে মহাসাগরে পরিণত এবং এই মাঝখান বরাবর এই তখন দেখা যায় এই মিড ওশান রিজ বা মধ্য সামুদ্রিক শৈলশিরা অবস্থান করে, যেটাকে আমরা আটলান্টিক মহাসাগরের মধ্যে দেখতে পাই। একদিকে নর্থ আমেরিকা সাউথ আমেরিকা আর একদিকে আফ্রিকা বা ইউরোপ রয়েছে, আর মাঝখান বরাবর একটা ইংরাজি এস অফার নাই এই মধ্য সামুদ্রিক শৈলশিরা অবস্থান। তার মানে আমরা দেখতে পেলাম যে ভূগর্ভের বৈশিষ্ট্য যদি আমরা দেখতে পাই একটা মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরিতে দেখা যায় সবার আগে হচ্ছে বস্তুবত্তা, সেকেন্ড হচ্ছে সাগরের মহাসাগর সৃষ্টি হয় বা সমুদ্র বড় হতে থাকে। টার্মটা বলতে ভুলেছিলাম, সমুদ্র বড় আস্তে আস্তে বিস্তার ঘটতে থাকে, যেটা আলাদাভাবে তোমরা পড়ে হচ্ছে সেটা দেখে হচ্ছে এবং সেই সমুদ্রের মধ্যে মধ্য সামুদ্রিক শৈলশিরাটা তৈরি হতে থাকে। মোটামুটি এই ভূমিগুলোই কিন্তু লক্ষ্য করা যায়। 3 নম্বরে আছে 3 নম্বর জন্য এই ঠিকঠাক ছবি এঁকে দিতে পারো ছবি মাধ্যমে সহজভাবে, তাহলে তুমি একদম ক্রিয়েটিভ পেয়ে যাবে। ঠিক আছে, চলে যাচ্ছি পরের ক্ষেত্রে। ভূমিরূপ হলো গঠন, প্রক্রিয়া ও পর্যায় সম্মিলিত ফল। উক্তির ব্যাখ্যা দাও। ল্যান্ডস্কেপ ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার এক্সপ্লেইন দিস স্টেটমেন্ট। মূলত এই উক্তিটা আমরা জানি যে উইলিয়াম মরিস লিখেছিলেন না জিওগ্রাফি থিওরি পক্ষে তিনি বলেছিলেন এই কথাটি। একে আমরা ডেভিস ত্রয়ী বলি, ট্রায়াল অফ ডেভিস
মূলত স্ট্রাকচার স্ট্রাকচার হচ্ছে গিয়ে ধরো যে ভূমিরূপের উত্থানটি সেই ভূমিরূপের মধ্যে যে শিলাগুলি রয়েছে সে কিভাবে এর গঠন হয়ে আছে, তার স্তরান্তরটি কি, তার মধ্যে কোনো যৌগ বা ফাটল আছে কিনা, সেটি একটি শক্ত শিলা নাকি একটি কোমল শিলা, তার মধ্যে ভাঁজ আছে কিনা। মূলত এই জিনিসগুলো স্ট্রাকচার প্রসেস কি, প্রসেস হচ্ছে গিয়ে যে মৌলিক এজেন্সি যে জিনিসগুলি আছে, এবং এই ক্ষেত্রে না অন্তর্জাত প্রক্রিয়াও আছে, কিছু কিছু বহির্জাত প্রক্রিয়া কিন্তু আছে। প্রক্রিয়া বলতে ভূমিরূপের উদ্ভব মানে উদ্ভক্ত ঘটাচ্ছে বা বিনাশ হচ্ছে, আর এর উপরে যে রিপন ভাস্কর্যের যে হাত চালাচ্ছে তারা হচ্ছে গিয়ে বহির্জাত ভাস্করের যে হাত চালাচ্ছে সেগুলো হচ্ছে গিয়ে বহির্জাত শক্তি। মানে এই যে বিভিন্ন ধরনের যে বহির্জাত শক্তি রয়েছে তাদের ক্ষয় এবং সঞ্চয় কার্যের মাধ্যমে এই সামগ্রিক যে প্রক্রিয়াটি হচ্ছে, প্রক্রিয়া বলতে আমরা এটাকেই বুঝাচ্ছি। অর্থাৎ মানে সামগ্রিক বলতে গেলে আরোহণ অবরোহণ এবং সবমিলিয়ে বর্তাসন, এই সব প্রক্রিয়াগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। বা স্টেজেস কি, যেগুলো প্রাণী যেরকম তার জন্মাবস্থা থেকে মৃত্যু অবস্থা পর্যন্ত বিভিন্ন ধাপে 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 বড় করে শেষের দিকে বিলুপ্তির মানে শেষের দিকে যাচ্ছে যখন, তখন এই যে অবস্থা মৃত্যুর ক্ষেত্রেও আমরা তাই দেখতে পাবো। অর্থাৎ তার একটি যৌন অবস্থা আসে, সেখানে শক্তির একরকম উদ্যম থাকবে, একটা ম্যাচুরিটি অবস্থা থাকবে, অর্থাৎ বিনোদ অবস্থা থাকবে, একটি পার্থক্য অবস্থা থাকবে। প্রত্যেকটি অবস্থায় তার যে ভূমিরূপগত আচরণ ভিন্ন ভিন্ন হবে, সেটি কিন্তু এখানে মূলত বলা হচ্ছে। এই প্রত্যেকটা প্রসেস প্রথমে তুমি একটা ইন্ট্রোডাকশন দিচ্ছ যে কথাটি কার কোথায় লেখা রয়েছে, এবং তারপরে প্রত্যেকটি বিষয়কে ধরে কি এর অন্তর্নিহিত মানে বললেই আমার মনে হয় তুমি করতে এখানে চলে আসা কথা। আচ্ছা, এই কোথায় বলবি এই প্রশ্নটা কিন্তু এইভাবে না স্যাটিসফাই শুনতে বলি লেডিসের তৈরি কি সেটাও দিল, বা লেডিসের মূলতত্ত্বের তিনটে উপাদান ভেরিয়েন্ট গুলো ব্যাখ্যা দাও, সে একই জিনিস কিন্তু অ্যান্সার একই আছে। ঠিক আছে, এটাকে কোটেশন আকারে কোশ্চেনটা দিয়েছে, সেটা বিভিন্ন ভাবে কিন্তু আসছে। নেক্সট কোশ্চেন, ধন্যবাদ ওকে ধন্যবাদ মধ্যে পার্থক্য, রাইট দ্য ডিফারেন্স বিটুইন সাইক্লোন অ্যান্ড অ্যান্টিসাইক্লোন। আমাদের দেখো খুব সুবিধা আছে সাইক্লোন অ্যান্টিসাইক্লোন, আমরা সবাই জানি যে প্রথম যদি পার্থক্যটা হয় সেটা হচ্ছে কি যে এয়ার প্রেশারের মতো, যে ঘূর্ণবাদটা তৈরি হয় তার সেন্টারে কি থাকে, লো প্রেশার, আশেপাশে হাই প্রেশার থেকে সেখানে লো প্রেশারে বায়ু চলে আসছে। অ্যান্টিসাইক্লোনের ক্ষেত্রে উল্টো, সেটা হচ্ছে মাঝখানে থাকছে হাই প্রেশার, সেখান থেকে বায়ু আশেপাশে যেখানে লো প্রেশার আছে সেখানে বায়ু আসছে। এটা একটা ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স তার অবস্থানগত। সাইক্লোন মূলত দুটো এরিয়ায় আছে, যেটা ট্রপিক্যাল জোন বা ক্রান্তীয় অঞ্চল এবং নাতিশীতোষ্ণ অঞ্চল। ক্রান্তীয় অঞ্চলের মধ্যে উষ্ণ সমুদ্র, অর্থাৎ 10 থেকে 30 ডিগ্রি বা 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উষ্ণ সমুদ্রের মূলত এবং মূলত গরম। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদটা ঘূর্ণবাদ অঞ্চলের মধ্য অক্ষাংশ অঞ্চলে, যেটা ওই মিডল্যান্ড অঞ্চল 40 থেকে 60 ডিগ্রি অক্ষাংশ, সেটা শীতকালের দিকে আমাদের অবস্থান দেখতে চাই। আর অ্যান্টি সাইক্লোন ঘূর্ণবাদ, এটা মূলত এটা অ্যাকচুয়ালি সরি আমার এখানে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ যেটা, সেটা উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চল, আর শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল। সূর্যের মধ্যে দু রকমের ক্লাইমেট আছে, একটা উষ্ণ আছে, একটা শীতল আছে। শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল এবং এই এলাকাগুলোতে আবার প্রতি ঘূর্ণবাদটা অবস্থান আছে। এরিয়া যদি দেখি, প্রান্তিক ঘূর্ণবাদের এলাকা কিন্তু অনেকটা ছোট, 10 কিলোমিটার ম্যাক্সিমাম হয়তো 1000-2000 কিলোমিটার চলে, কিন্তু প্রতি ঘূর্ণবাদের এলাকা কিন্তু অনেক বিস্তৃত, 3000 থেকে শুরু করে প্রায় 9000 কিলোমিটার পর্যন্ত এরিয়া জুড়ে অবস্থিত। আরেকটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স হচ্ছে এখানে ছবির মতো দেখা যাচ্ছে বায়ু প্রবাহের দিক, সেখানে যে বায়ুটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোনিক কিন্তু দেখো, আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে দেখি, নর্দার্ন হেমিস্ফিয়ার মানে ডান দিকে জায়গা, সেখানে দেখা যাচ্ছে এখানে 5 কিলো লো প্রেশার আছে, বায়ুটা হচ্ছে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার উল্টো দিক থেকে, অর্থাৎ বাম দিক। আর এইটাই যদি সাইক্লোনের এই এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে যে ঢুকছে এটা হচ্ছে হিসেবে ঘড়ির কাঁটা দিক অনুসারে। আর অ্যান্টি সাইক্লোনের ক্ষেত্রে তুমি দেখো, এখানে উত্তর গোলার্ধের ক্ষেত্রে ঘড়ির কাঁটা দিক অনুসারে ঢুকছে, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটা বিপরীত দিক। এই যে ডিফারেন্স, এটা খুব গুরুত্বপূর্ণ। আর ঘূর্ণবাদে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় হয়, প্রচুর বৃষ্টি হয়, প্রচুর
বায়ুর বেগ প্রচুর থাকে, অতি ঘূর্ণিঝড়ে কিন্তু আকাশ মেঘ থেকে একটু শান্ত আবহাওয়া বিরাজ করে। অতি ঘূর্ণিঝড়ে কিন্তু ঝড়-ঝঞ্ঝার কোনো অভাব নেই। বায়ুর বেগও খুব কম থাকে। এখানে 40 থেকে প্রায় 400 মিলি পর্যন্ত হয়। টর্নেডোর ক্ষেত্রে প্রায় 300 থেকে 400 মিলি পর্যন্ত হয়। সেরকম অতি ঘূর্ণিঝড়ে কিন্তু সেই বিষয়। মোটামুটি এইগুলোই হচ্ছে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো। সেটা 3 মার্কসে আছে, অনেক সময় 5 মার্কসে হতে পারে। তোমরা যদি 3টে থেকে 4টে পার্থক্য ঠিকঠাক লিখতে পারো, আমার 2 নম্বরটা পেয়ে যাবে। 3 নম্বর 3টে হোক বা 4টে সেখানে দিতে পারো। মানে এখানে অনেকটা না প্রশ্ন থাকে, স্যার ছবি দিলে কি আলাদাভাবে অনেক সময় অনেকে দেখি পার্থক্য ছবি, এবার পার্থক্যের ছবিটাকে কিন্তু পার্থক্য বিষয় হিসেবে ধরা যেতে পারে। এই যে আমি যে ছবিটাকে রেখেছি বা আমরা যে ছবিটাকে এখানে রাখা হয়েছে, এই ছবিটাকে আমরা রাখতে পারি যদি দেখা গেল তাহলে আমি আর বায়ু প্রবাহের দিকটা বলি না বলে আর ছবিটা বদলে দিই। আমি বায়ু প্রবাহের দিকটাও বললাম আবার ছবিও দিলাম, তাহলে কিন্তু কমন হয়ে যাচ্ছে। আমি বাকি বাকি 2-3টে পয়েন্ট এমনি লিখলাম, যেগুলো লেখার পরে ছবিটা দিলাম, দিয়ে আমি কি করলাম যে বায়ু প্রবাহের দিক যেটা সেটা আমি ছবির মাধ্যমে লিখে দিলাম। আর অনেক সময় এটা কিন্তু উদাহরণ আসে, অনেকে দেখবে অনেক সময় উদাহরণ দেয় একটা বিষয়ে। উদাহরণটা কিন্তু আমার মনে হয় বা আমাদের সবারই মনে হয় যে পার্থক্যের বিষয়ে উদাহরণ কখনো একটা ধরা অলংকার দিতে পারে, কিন্তু ওটা কোনো নাম্বার বরাদ্দ মনে হয় না বা এক্সামিনার করবে। আরেকটা বিষয় যেটা আমার মনে হয় আমি দেখেছি প্রচুর খাতায় ধরো লিখছে যে সাইট সে উত্তরগুলোতে ঘড়িকাটার বিপরীতে আর প্রতিপূর্ণবাদ লিখছে যে প্রতিপূর্ণবাদ উত্তরগুলোতে ঘড়িকাটার বিপরীত দিকে ঘোরে না। এই যে আর না এই পার্থক্য একেবারেই তোমাকে বলতে হবে যে প্রতিপূর্ণবাদটাও কিভাবে বুঝছে, হ্যাঁ বা নাই তুমি করলে বা অনেকে একদম অনেকে হচ্ছে যে আমি ওই অনেক পার্থক্যের বিষয় করে কিন্তু বাইরে বলতে বেশি কম, বেশ আমার মনে হয় সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। বন্ধুবাদের বাইরে করতে বেশি, প্রতিবন্ধের বাইরে কম। এটা আমার মনে হয় এই বেশি কম এটা আমার মনে হয় 34 স্তরে এসে একদম একটা লাইন সেন্টেন্সটা কমপ্লিট করা উচিত। আর বিষয়টা হচ্ছে গিয়ে আমার মনে হয় তুমি কত বন্ধ করেছো চন্দ্রন দেবে পার্থক্যগুলি আমার মতে যে 3টে কলাম স্ট্রাকচারে লেখাই ভালো, যেখানে আমার একটা বিষয় রয়েছে আরো সুন্দর প্রেজেন্টেশনটা জিওগ্রাফির প্রেজেন্টেশন বড় বড়। আচ্ছা, তারপরে হচ্ছে যে চিত্রচিত্র বিনাশীল কারণ হিসাবে চুরাশিটার দৃষ্টিভঙ্গির সমাধান বহুমুখী নদী পরিকল্পনা কতটা দেয়। এখানে একেবারে বলাই আছে কতগুলি বিষয়। একটা হচ্ছে জীব বৈচিত্র্য বিনাশের কারণ আমাদের লিখতে বলছে, তার আবার 3টি কারণ অলরেডি মেনশন করে দেওয়া আছে। মানে 84 জন্য 1 নম্বর বরাদ্দ, কৃষিভূমি সম্প্রসারণের জন্য 1 নম্বর বরাদ্দ, আর বহুমুখী নদী পরিকল্পনার জন্য কিন্তু 1 নম্বর। তাহলে 84 বা কোচিং এর ক্ষেত্রে যদি দেখি কি হয়, মানুষ শিকার করে অনেক রকম ভাবে। এক, তার শখ হচ্ছে শিকার করছে। দ্বিতীয়, সে তার খাদ্য গ্রহণের জন্য শিকার করছে। তৃতীয়, কোনো একটি বিপদ সংকেত থেকে তাকে হয়তো নিজের প্রাণ বাঁচানোর জন্য তাকে হয়তো হচ্ছে। এবার এই যে বিষয়গুলি, এই যে কোচিং যেটা যে চোরা শিকারটা করা, এই শিকারের মধ্যে কিন্তু মানুষের যে সত্তাটা লুকিয়ে যাচ্ছে সেটা কিন্তু একটা অদ্ভুত, সেটা কিন্তু একটা পজিটিভ না, তার মধ্যে একটা লোভ রয়েছে এবং সেই লোভের বসে প্রচুর এই বন্যপ্রাণী মারা যাচ্ছে। যেরকম একটা লোক বাঘের ছাল আনে গন্ডারের বাড়ি শিংটা করে যাচ্ছে, বাড়িতে দেখা হতো হরিণের মাথায় গর্বের ছিল কিংবা হাতির দাঁত হয়ে যাচ্ছে। তাহলে এগুলো খুব লোভ এবং লোভের বশবর্তী সব। সেই কারণের জন্য এই প্রাণীরা কিন্তু এই যে এদের কোনো দায় ছিল না, এরা এদের কোনো পৃথিবীতে হারিয়ে যাচ্ছে, অনেক প্রাণী প্যাসেঞ্জার খুঁজে হারিয়ে গেছে। ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপর হচ্ছে এক্সপ্যানশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড, জনসংখ্যা বাড়ছে, খাদ্যের চাহিদা বাড়ছে, যোগান, সেই কারণের জন্য আমাদের কৃষিভূমি আমার যা কিছু আছে তার থেকে আরো বেশি করে সম্প্রসারিত করতে হচ্ছে বা করছি বলে না বনভূমি। বনভূমিটা কি? এটা তো বন্যপ্রাণীদের আবাসস্থল। আমি যখন বনভূমিকে নষ্ট করে দিচ্ছি তাহলে তারাও আস্তে আস্তে ধ্বংসের দিকে বা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তাদের জায়গাগুলো ছোট হয়ে যাচ্ছে, যার ফলে বন্যপ্রাণীর সাথে মানুষের সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ফলে এইগুলো একটা দেখতে পাবে। আর দ্বিতীয় হচ্ছে মাল্টিপারপাস রিভার প্ল্যানিং ক্ষেত্রে, এটা কি বহুমুখী যখন আমি পরিকল্পনা করছি তার মধ্যে নদীতে বার্তা হচ্ছে
নদীতে বাদ দিলে নদীর যে বাস্তুতন্ত্র বিঘ্নিত তো হবে, ফলে জলজ বাস্তুতন্ত্র হয়ে যেতে পারে। দুপাশে বাদ দেওয়ার জন্য যে গাছগুলি আমি কেটে দিচ্ছি, তার ফলে যে ন্যাচারাল যে এনভায়রনমেন্ট সেটা নষ্ট হচ্ছে, কারণ অনেক মানুষের জীবন জীবিকা সবই নির্ভর করছে এই গাছগুলি বা বনের উপরে। এছাড়াও এই প্রফিটের দিকগুলোকে যদি বাদও দিই, বন তো নষ্ট হচ্ছে, যেখানে আমার অক্সিজেনের ভান্ডার, আমার পরিবেশ নষ্ট হচ্ছে, আমার নান্দনিকতা নষ্ট হচ্ছে। ফলে অবশ্যই এই ফ্যাক্টর গুলি, এই প্রত্যেকটাই হচ্ছে জীব বৈচিত্র্য বিনাশের জন্য দায়ী। বন্য প্রাণীর জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে, কৃষি জমির ক্ষেত্রে যে বৈচিত্র্য সেটা নষ্ট হতে পারে, আবার এই যে নদীতে বাদ দেওয়ার জন্য জলজ বাস্তুতন্ত্র, রাস্তার আশেপাশের যে স্থলভাগের বাস্তুতন্ত্র সেটা নষ্ট হচ্ছে। ফলে প্রত্যেকটি বিষয়কে আমি ব্যাখ্যা করবো, সম্ভব হলে ধৈর্য দেব, এবং আমি এই মূল্য পাওয়ার চেষ্টা করবো। চলে যাচ্ছে পরের ক্ষেত্রে। এবার চলে আসলাম ফিজিক্যাল জিওগ্রাফি কমপ্লিট। এবার আমরা কিন্তু হিউম্যান জিওগ্রাফি ফার্স্ট কোশ্চেন এখানে রয়েছে জনসংখ্যা বিবর্তন তত্ত্বে প্রথম ও তৃতীয় পর্বের বৈশিষ্ট্যগুলি। Write the characteristics of the first and third stages of the theory of demographic transition. এবার ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, আমরা জানি থমসন এর কনসেপ্ট, তার নামটা চলে আসে। হ্যাঁ, থমসন, হ্যাঁ। এবং থিওরিটা বিষয়টা কি, কোনো একটা দেশে তার তো আর্থসামাজিক পরিবর্তন চলতে থাকে, সেই আর্থসামাজিক পরিবর্তনে জন্মহার, মৃত্যুহার এবং জনসংখ্যা বৃদ্ধি সেটা কিভাবে ইম্প্যাক্ট ফেলছে এবং তার সঙ্গে কি রিলেশন, সেটাই এই মডেলটার মাধ্যমে বা একটা প্রাথমিক চারটি স্টেজ তার মাধ্যমে এটা তুলে ধরা হচ্ছে। বিভিন্ন দেশ বিভিন্ন সময় কিন্তু এই স্টেজ গুলো পার করে আসছে বা পার করেছে। ঠিক আছে, যে আর্থসামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেখানকার জন্মহার, মৃত্যুহার, পরিব্রাজন এবং তার সঙ্গে জনসংখ্যার বৃদ্ধি কিভাবে রিলেট, সেটাই এই তত্ত্বে আমরা দেখি। তো চারটি পর্যায়ে আছে, এখানে আমাদের প্রশ্নে বলা হচ্ছে প্রথম আর তৃতীয় পর্যায়ে। এই প্রথম আর তৃতীয় পর্যায়ে লিখতে গেলে কিন্তু আমরা পুরো ছবিটাকেই যদি আমাদের ড্রয়িং করতে হয়, পুরো ছবিটাকেই কিন্তু আঁকতে হবে। প্রথম সেকেন্ড আর ফিফথে আঁকতে। এবার প্রথম স্টেজটা কি, যেখানে একদম শিল্প বিপ্লবের আগেরটা, অর্থাৎ যখন কৃষিভিত্তিক সমাজ ছিল, সেখানে সেই সমাজে কি ছিল, এখানে ছবিটা যদি আমরা ফোকাস করি, এখানে ব্লু কালারের দাগ আছে, যাকে লেখা স্মার্ট হচ্ছে, ব্ল্যাক এ হচ্ছে রেড, আর রেড এ হচ্ছে টোটাল পপুলেশন। এবার ফার্স্ট স্টেজে তুমি দেখো, যখন কৃষিভিত্তিক অর্থনীতি বলা হচ্ছে প্রথম পর্যায়ে, সেখানে বার্থ রেট এবং ডেথ রেট দুটোই কিন্তু হাই। সারা দুটোই যেমন জন্মহার বেশি, তেমনি চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য, মানুষের সেইভাবে সচেতনতার অভাবের জন্য, আনুষঙ্গিক বিভিন্ন কারণের জন্য মৃত্যু হারটাও হয়। যার ফলস্বরূপ কি হচ্ছে, তখন কিন্তু জনসংখ্যা স্বল্প বা জনসংখ্যা বৃদ্ধিটা খুব, মানে যেমন মৃত্যু হার বেশি কিন্তু জন্মহারও বেশি, মোট জনসংখ্যা বৃদ্ধি পেতে পারছে, এবং তখন কিন্তু জনসংখ্যা তুলনাভাবে কম, মানুষ দুর্বল অর্থনীতি তখন করা যায়, এবং স্বাভাবিকভাবে জীবনযাত্রার মান খুব অবনতি থাকে এই পর্যায়ে। এবার প্রশ্ন হচ্ছে, এখন কিছু দেশ আছে যেমন ইরাক, এমন আফ্রিকার কয়েকটা দেশ আছে যারা কিন্তু এই পর্যায়ের মধ্যে, আমাদের দেশগুলো হয়তো এগুলো এগিয়ে এসছে, কিন্তু এখন এরা এই পর্যায়ে রয়েছে। এবার সেকেন্ড স্টেজটা আমাদের প্রশ্ন থার্ড স্টেজে আছে, কারণ থার্ড স্টেজে ছবিটা খেয়াল করো, দেখা যাচ্ছে যে ডেথ রেট কিন্তু সেকেন্ড স্টেজ থেকে কমা শুরু হয়েছে, এখানে এসে আর খুবই একটা স্টেবল জায়গা চলে এসেছে। বার্থ রেটটা সেকেন্ড স্টেজে কিন্তু হাই ছিল, সেও কমা শুরু হয়েছে, অর্থাৎ জনসংখ্যা বিবর্তন তথ্যের তৃতীয় স্তরে গিয়ে দেখা যাচ্ছে মৃত্যুহার তো আগেই কমে গেছিল, জন্মহারও কমা শুরু হয়েছে। স্বাভাবিকভাবে জন্মহার এবং মৃত্যুহার কন্ট্রোল আগেই, জন্মহার কমার ফলে কি হয়েছে, মোট জনসংখ্যা যে হারে বাড়ছিল, সে মোট জনসংখ্যা বৃদ্ধি হতে থাকবে, কিন্তু সেই হারটা অনেকটা কমে, এবং তার ফলে কি হয়েছে, আর জনবিস্ফোরণের যে কনসেপ্টটা আগেই তৈরি হয়েছে সেটা আরো প্রভাব পড়ে কমে। এবং দ্বিতীয় পর্যায়ে থেকে অ্যাকচুয়ালি শিল্প বিপ্লব পরবর্তী পর্যায়ে এবং শিল্পায়নের পর্যায়ে থার্ড স্টেজে গিয়ে দেখা যায় দেশটা আস্তে আস্তে উন্নত অর্থনীতির দিকে যাবে, শিল্পের দিকে অনেকটা ডেভেলপ করবে, কৃষিটাও থাকবে, শিল্পের দিকে ডেভেলপমেন্টটা তার অনেক বেশি। ইউএসএ বা চীনের মতো দেশগুলো তারা এখন সব, চীন বা ভারত সবই এই সেকেন্ড থেকে থার্ডের দিকে যাচ্ছে,
ইউএসএ অলরেডি বা ইউএস কানাডা এরা অলরেডি ফার্স্ট স্টেজে রয়েছে, যেখানে উন্নয়ন অনেকটা ডেভেলপ হয়েছে, ইউএসএর মান এখানে একটা উন্নত, এবং আরো উন্নত জায়গা রয়েছে, এই উন্নত পর্যায়ে রয়েছে, এটা হচ্ছে থার্ড স্টেজের জিনিস। মোটামুটি এইগুলো লিখলে আর ছবিটা এঁকে দিলে ছবিটার মাধ্যমে অনেকটা জিনিস ইজি হয়ে যায়। তাহলে আমার মনে হয় তাহলে শুরুতে আমরা জাস্ট ভূমিকা দেবো যখন পরিবর্তনটা কে বা খারাপ এই বিভক্ত দুই চারটে পর্যায়ে আছে, তার মধ্যে প্রথম আর তৃতীয় পর্যায়ে কি বা তার ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য তার উদাহরণ, তৃতীয় পর্যায়ে কে আছে তার ক্যারেক্টারিস্টিক বা উদাহরণ, এবং মাঝখানে যখন আমি ছবিটা দিয়ে দিচ্ছি আশা করি দুটি আপনি কিছু না, আমি জাস্ট এই ছবিটা যদি কেউ বুঝে আঁকে, ছবিটি যদি আঁকে তাহলে লিখতে শুরু একদম শুরুতে আমি তো একদম দেখতে গিয়ে আঁকা যাবে, মানে দেখতে গিয়ে দেখা যাবে। পরেরটা চলে গেছে। আচ্ছা, এরপরে বলেছে যে কি বয়স কাঠামো এবং লিঙ্গ অনুপাত পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ভূমিকা সম্পর্কে সন্দেহ Usually lies about the role of migration in changes in age structure and sex ratio. Age structure, এবার এখানে বয়স যে অনুপাত করার বলা হচ্ছে, এজ মানে বয়সের কাঠামো কথা বলা হচ্ছে, এই বয়স কাঠামো দেখতে গেলে আমরা দেখবো যে একটা পোর্শন অফ এজের মানুষজন থাকে যারা একটা উত্থানশীল আসলে থেকে 7 বছরের মধ্যে যদি এর নিচে এবং এর উপরে, মানে 18 নিচে এবং 60 উপরে যে মানুষজন তারা হচ্ছে গিয়ে তারা ডিপেন্ড করে আছে, তারা নির্ভরযোগ্য মানুষ। এবার মাইগ্রেশনের যদি এই নথি অনুযায়ী দেখা যায় তাহলে দেখবো মূলত কিন্তু মাইগ্রেট করে কর্মক্ষম সংখ্যা। যদি লিঙ্গ ভিত্তিতে আমি দেখি সেক্ষেত্রে দেখবো যে পুরুষ কর্মক্ষম জনসংখ্যার মানুষ যারা কিনা 14 থেকে 7 বছরের মধ্যে তাদের পরিনির্বাচনের পরিমাণটা কিন্তু অনেক বেশি। অর্থাৎ ইম্প্যাক্ট কিন্তু দুটো জায়গায়, একটা উৎস দেশে, একটা যেখানে গিয়ে সে যাচ্ছে, তাহলে উৎস দেশ থেকে সেই জনসংখ্যাটা কমে যাচ্ছে, তার মানে সেখানকার জনসংখ্যার মধ্যে নির্ভরতার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। আর যেই দেশে গিয়ে জনসংখ্যাটা চলে যাচ্ছে তাদের লাভ হচ্ছে, কারণ তাদের সম্পদ আরো ভালো করে আহ ঠিকঠাক করে ইউটিলাইজ করা হচ্ছে, তাদের উন্নতি ঘটছে। তবে এই দুটো জিনিস তোমার কিন্তু এই এজ স্ট্রাকচারের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে বুঝতে হবে, একটা হচ্ছে উৎস দেশের ক্ষেত্রে নির্ভর করছে, আরেকটা যেখানে গিয়ে পৌঁছাচ্ছে আমাদের ডেস্টিনেশন কান্ট্রি সেখানে গিয়ে নির্ভর করছে, আরেকটা হচ্ছে সেক্স রেশিও। এইখানে কি এই যে পুরুষ আর নারীর মধ্যে কারা বেশি মাইগ্রেট, অবশ্যই মাইগ্রেট করা হচ্ছে গিয়ে আপাত অর্থে দেখতে গেলে পুরুষরা এখনো পর্যন্ত যে মানে চলছে যে প্রভাব তার মধ্যে পুরুষ, কারণ কি এক দেশে পুরুষ জনসংখ্যা কিন্তু কমে যাচ্ছে এবং অন্য দেশে কিন্তু পুরুষ জনসংখ্যা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই যে নারী এবং পুরুষের যে অনুপাত সেটা কিন্তু চেঞ্জ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই দুটো ফ্যাক্টরকে উৎস দেশের নিরিখে এবং যেই দেশে যাচ্ছে অর্থাৎ ডেস্টিনেশন কান্ট্রি অর্থাৎ সেই কান্ট্রি নিরিখে কি এফেক্ট হচ্ছে, তবে উদাহরণের মাধ্যমে তাকে সাপোর্ট দিয়ে এই নম্বরটা তোমরা এই বাংটি এই স্যার একটা মিল করা যে ওদের মধ্যে এই কম্পিটিশনটা থাকতে বলতে স্যার, আমরা তো জানি পরিপ্রেক্ষণ দুটো হয়ে হয়, একটা আন্তর্জাতিক পরিপ্রেক্ষণ আর একটা অভ্যন্তরীণ পরিপ্রেক্ষণ। দেশের মধ্যেও যদি থাকে এবার দুটোতেই আন্তর্জাতিক স্যার যেটা মূলত এগুলো বলে, এগুলো মূলত আন্তর্জাতিকটাকে পার্সপেক্টিভে বলে অন্তর্দেশীয় তেও হতে পারে। আমার এখান থেকে যদি কেউ ভালো চাকরি পেয়ে চলে যাচ্ছে বা সাউথ ইন্ডিয়া চলে যাচ্ছে বা কোনো জায়গায় যাচ্ছে এবং সেখানে গিয়ে বসবাস করছে, স্বাভাবিকভাবে সেখানেও তার ইম্প্যাক্ট আছে একই সেই দেশ হিসেবে। আমরা এটাকে আমি আমার রাজ্যটাকে দেশ ভেবে দিচ্ছি, আর যেখানে যাচ্ছে সেটাও একটা রাজ্য দেশের মধ্যে হতে পারে, কিন্তু সেখানে হলো ডেমোগ্রাফিক চেঞ্জটা কিন্তু লোকালেও দেখা যায়। এই ক্ষেত্রে আমার মনে হয় দেশ বিভিন্ন রাজ্যের উৎস অঞ্চল এবং গন্তব্য সেটা এই মনে হয় লিখতে পুরোটাকে কভার করে আবার আমার যদি লোকালে তুমি দেখো সেখানে আবার গল্পটা স্যার যেটা বলেছিল যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আর সেক্সেশনটা কিন্তু লোকালে কিন্তু যদি আমাদের সবার মায়েরা আমাদের বাড়িতে বাবার বাড়ি এসে বিবাহ করে আমাদের বাঙালি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তার মানে প্রত্যেকে মায়েরা কিন্তু তার বাবা বাড়ি ছিল সেখানে কিন্তু মেয়েদের রেশিওটা সেক্স রেশিওটা মাইগ্রেশনের ক্ষেত্রে লেগে যাচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে সেটা তো স্থানীয়ভাবে বলে সেটা যেইভাবে আমাদের ইম্প্যাক্ট ফেলে দিচ্ছে না, মোটামুটি কনফিউশন হতে পারে।
সেই হিসেবে এটাকে সেইভাবে উল্লেখ করে দিয়ে বইতেও হয়তো থাকবে সেরকম ভাবেই আছে আন্তর্জাতিক ক্ষেত্রে বা অন্তর্দেশীয় ক্ষেত্রে সেই আমার নর্থ ইস্টের যে মাতৃতান্ত্রিক সেখানে আবার মণিপুর বা মিজোরাম এই রাজ্য সেখানে কিন্তু গল্পটা আবার অন্য মাতৃতান্ত্রিক সহযোগিতা এবার হচ্ছে এইচডিআই এবং এইচডিআই এর কিন্তু পার্থক্য অর্থাৎ এইচডিআই মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সেটা কিন্তু স্যার 2 মার্কসের প্রশ্নে এইচডিআই ছিল কি সেটা সুন্দরভাবে লিখিয়ে দিয়েছে নতুন টপিক ছিল হিউম্যান পভার্টি ইন্ডেক্স বা এইচডিআই এই দুটোর মধ্যে বেশি কিছু পার্থক্য হচ্ছে দুটোই কিন্তু একটা সূচক দুটো থেকে দুটো জিনিস মাপা যায় কি মাপা যাচ্ছে এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ওভারঅল যে মানুষের কতটা উন্নয়ন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে আর এইচডিআই থেকে যেটা দেখা যাচ্ছে মানুষের যে দারিদ্র এবং মঞ্চ কতটা বঞ্চিত হয়ে যাচ্ছে সেই জিনিসটা সেটা এইচডিআই কিন্তু মেজার করা এটা বেসিক পার্ট আর নেক্সট হচ্ছে একটা ভ্যালু দিয়ে যদি আমি তার যদি মতে দুটোতে ইন্ডেক্স তার ভ্যালু দেবো নর্মালি এইচডিআই এর ভ্যালুটা আমরা স্যার বলছিলেন যে 0 থেকে 1 এর মধ্যে থাকবে একদম এইচডিআই 0 হবে তখন ম্যাক্সিমাম দিয়ে 1 এইচডিআই টা কিন্তু নর্মালি পার্সেন্টেজে এইচডিআই শতকরা বিষয়। এটা একটা ব্যাপার। কি ব্যাপারে ফোকাস করছে যে মানুষ এইচডিআই এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি অ্যাচিভ করেছি কি আমরা অর্জন করছি সেটা আমরা দেখতে এইচডিআই এর মাধ্যমে আমরা জানতে পারি বা বুঝতে পারি একইভাবে এইচডিআই এর মাধ্যমে আমাদের দেশে বা আমাদের একটা অঞ্চলে মানুষেরা কতটা বঞ্চিত হয়ে যাচ্ছে যেটাকে উদাহরণ খালি চোখে বা উন্নয়নের নিরিখে বোঝা যায় না এইচডিআই এর মাধ্যমে যদি দেখা যায় তখন দেখা যায় যে এই জায়গা মানুষ এই জিনিসগুলো পাচ্ছে না সেটা আমরা জানছি নেচার দিক থেকে দেখা যাচ্ছে বা প্রকৃতিগত ভাবে অবশ্যই এটা এইচডিআই একটা ধনাত্মক সূচক যেহেতু আমরা ডেভেলপমেন্ট বোঝাচ্ছি এটাকে দিয়ে কতটা ডেভেলপ করলাম ধনাত্মক কনসেপ্টে বা ধনাত্মক আকারে এটাকে পাবো একইভাবে এইচডিআই এর মাধ্যমে কিন্তু একটা নেগেটিভ ইন্ডেক্স এটা কিন্তু ঋণাত্মক ভাবে অর্থাৎ এইচডিআই এর দিক থেকে আমরা কোনো জায়গার মানুষ কতটা বঞ্চিত কতটা পিছিয়ে আছে কতটা দারিদ্রতার শিকার কি কি তার যে বেসিক জিনিসগুলো সে পাচ্ছে না সেগুলো আমরা জানি স্বাভাবিকভাবে নেগেটিভ অ্যাপ্রোচ বা ঋণাত্মক আকারে আমরা পাচ্ছি এবার হচ্ছে ইন্ডিকেটার কারা কারা এটাকে ঠিক করছে এটা হচ্ছে গড় প্রত্যাশিত আয় যেটা স্যার বলেছিলেন যে শিক্ষা সূচক বা জাতীয় মাথার যে গড় আয় এগুলো কিন্তু আমাকে এইচডিআই আমাকে মেজার করতে হেল্প করে একইভাবে আমরা কতটা আমাদের যে বেসিক চাই যেগুলো পরিষেবা পাওয়া দরকার সেগুলো আমরা পাচ্ছি কি আমাদের শিক্ষার হারটা আমি ঠিকঠাক পাচ্ছি না এইগুলো হচ্ছে আমাকে এইচডিআই দিচ্ছে বা এইচডিআই মেজার করতে গেলে আমাকে এরা ইন্ডিকেটরে কাজ করছে এই হচ্ছে মোটামুটি বেসিক পার্থক্য আর বোঝার ব্যাপার সেটা হচ্ছে ধরো এইচডিআই যদি আমার ভ্যালুটা বাড়ে তাহলে ভালো ভালো কিন্তু যদি ভ্যালু বাড়ে তার মানে নেগেটিভ দিকে খারাপ আরেকটা বিষয় হচ্ছে কি যদি যেরকম আমাদের মাধ্যমিকের প্রশ্ন আসে উত্তর ভারতের তুলনা তুলনা করতে বলতে কিন্তু আমাকে একটা সিমিলারিটিস মডিফাই করতে হবে সেক্ষেত্রে যদি মানব উন্নয়নের সূচকে অনেকগুলি ইন্ডিকেটর টিমটা কাজ করে এইগুলো আসে একদম পরেরটা যদি মানব উন্নয়নে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির 3টি সম্ভাবনা আচ্ছা এই কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি প্রথমে কি সেটি বলতে হবে মানুষের কল্যাণের জন্য সরকার যেগুলো স্বেচ্ছাসেবী সংস্থা উন্নত কল্যাণ নীতিকে সে সমস্ত কার্যকলাপগুলি নিয়ে থাকে এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে সমস্যাটা বা সীমাবদ্ধতা কোথায় কোথায় না এই যে এরিয়াটা যেটা বলছে সেটা একটা মেইনলি ইনকাম আর ম্যাটেরিয়াল প্লেন অর্থাৎ তারা আমি ভোগের বৃদ্ধি করছি বা কতটা ভোগের বৃদ্ধি করবো বা সেই সম্পর্কিত ভোগ এইগুলো তো কোনো সীমা থাকে না এটা একটা অপরিসীম একটা ব্যাপার ফলে সেই ক্ষেত্রে এটা চলতে পারে না সেটা একটা গুরুত্বপূর্ণ সংস্কৃতি বলা হচ্ছে গিয়ে এই যে ব্যাপারটা যেটা কিনা ইনকাম ডিস্ট্রিবিউশনের উপর শুধুমাত্র ডিপেন্ড করে তারপরে এখানে যত রকমের মানুষ অর্থাৎ যাদের জন্য আমি কল্যাণ করছি তারা কিন্তু প্যাসিভ যে কল্যাণ করছে সে হচ্ছে কি এটা একটা ব্যাপার এছাড়াও যে কল্যাণের ছাড়াও ধরো এডুকেশন হেলথ ফ্রিডম এই বিষয়গুলো কিন্তু খুব একটা
দিক লিখে দিচ্ছে। এই বিষয়গুলো কিন্তু এই জায়গার মধ্যে মূলত বঞ্চিত থাকে। আর বেসিক ব্যাপারটা হলো কি আমি উল্লেখ করছি, ধরো আহ, আমি একটা তরুণী পুষেছি, তাকে খাঁচায় রেখেছি, তাকে আমি রোজ খাওয়াচ্ছি, আমার মনে হচ্ছে আমি তাকে বলি, কিন্তু সে তরুণী উঠতে পারছে না, ফ্রিডমটা নেই। এইটা একটা বড়, যে তার আমি স্বাধীনতাটা কিন্তু আমার মুখ্য বিষয় না। আমি ভাবছি যে কল্যাণটা হচ্ছে, তা কিন্তু আমাদের কতটা কার্যকর তা কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে এইগুলো দিয়ে একটা সমন্বয়, এইগুলো দিতে একদম। আর তার সম্পৃক্ত বিষয়টা হলো, এখানেই হচ্ছে এই ওয়েলফেয়ার অ্যাপ্রোচ বা কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সঙ্গে অমর্ত্য সেনের সক্ষমতা দৃষ্টিভঙ্গির ডিফারেন্স বা ওই তারা দুটো পরস্পর বিরোধী হওয়ার কারণ হচ্ছে এই বিষয়টা, যে আমরা যেটা ওভারঅল দেখতে পাচ্ছি ওই যে সে তার যে স্বাধীনতা মিলে, যেটা স্যার তোতলাকে দিয়ে বললেন, সে তো আমি তাকে রোজ খাওয়াচ্ছি, যে তার তো খেয়ে থাকার কথা না। কিন্তু সে তো স্বাধীনভাবে উঠতে পারছে না, সে কি খাঁচার মধ্যে থাকতে চাইছে? চাইতেও পারে, নাও চাইতে পারে। তাকে তো আমি সেই অপশন দিচ্ছি না, খাঁচার মধ্যেই আটকে দিচ্ছি। তো এটাই হচ্ছে দুটোর মধ্যে যে ডিফারেন্ট, মানে আলাদা পরস্পর থেকে, যে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি এবং তারপরে যেটা বলতে পারবে দেখবে যে সক্ষমতার যে অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি হচ্ছে, সেটাই কিন্তু যেরকম কিছুক্ষণ আগে স্যার এইচপিআই এর সাথে এইচডিআই পার্থক্য বললেন, ঠিক সেরকমই এই সক্ষমতা দৃষ্টিভঙ্গির সাথে মানে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির কিন্তু পার্থক্য। তো দিতে দিতে হ্যাঁ, চলে আসছে পলিসি, তাই অলরেডি আমরা চলে আসছি ছয়ের ছয়ের থেকে, মানে আবার ইন্ডিয়ার চিহ্ন। প্রথম প্রশ্ন, ভারতবর্ষে অটোমোবাইল শিল্পের মুক্তি কারণ হলে রাইট দ্য প্রসেস অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইন মোবাইল বা শিল্প মানে কথা নতুন গাড়ি শিল্প। তো আমরা সবাই আমরা জানি যে অলরেডি ভারতে একটা বিকাশশীল শিল্পের অলরেডি জায়গা করে নিচ্ছে, খুব ডেভেলপমেন্ট হচ্ছে। তো এই যে ডেভেলপমেন্টের কারণ, অনেকগুলো কারণ এখানে দেওয়া আছে। তার একটা বড় কারণ আমার মনে হয় সবার আগে যেটা বলার কথা, 1991 সালে আমাদের যে আর্থিক নীতি, আমরা যে আমাদের যে পলিসি, আমাদের দেশে শিল্প নীতিতে পাল্টে যায়। আমরা বিদেশি বিনিয়োগকে খুব সহজে আমাদের দেশে এন্ট্রির সুযোগ করে দিয়েছি, এবং সেটাই এই শিল্পের ডেভেলপমেন্টের একটা বড় আকারে দিচ্ছে। তুমি দেখো না, বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ বা এই ধরনের যে হ্যাঁ হ্যাঁ, বা মারুতি সুজুকি কোম্পানি, এই ধরনের বড় বড় কোম্পানি, গাড়ি কোম্পানি, তারা আমাদের দেশে কিন্তু তাদের কোম্পানি ইন্ডাস্ট্রি বা ব্রাঞ্চ করছে বা সেখানে প্রোডাকশন হচ্ছে, আমাদের দেশেই হয়তো বিক্রি হচ্ছে। এই যে তাতে তো আমাদের দেশে কিছু কর্মসংস্থান হচ্ছে, আমাদের দেশে জাতীয় আয়ও বৃদ্ধি পাচ্ছে। তো এই যে শিল্প নীতিটা আমাদের এই শিল্পের ডেভেলপমেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরবর্তীকালে যত দিন গিয়েছে সেই বিদেশি বিনিয়োগের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক ক্ষেত্রে 100% চলে এসেছে। কোনো এটা আগে কিন্তু অনেক বাধা ছিল ছিল। বিশ্বায়নের জন্য কিন্তু এটা একটা আমাদের দেশের পক্ষে একটা খুব মূল্যবান একটা বিষয় হয়েছে। নেক্সট হচ্ছে ভারতের একটা বড় মার্কেট, আমাদের দেশের মানুষের যত দিন যাচ্ছে দিনযাত্রার মান উন্নত হচ্ছে, স্বাভাবিকভাবে গাড়ি কেনার কথাটা ভাবছে। তোমাদের মতো অনেকে বাড়িতে বলে রেখেছে যে আমি উচ্চ পাশ করলে কিন্তু ভালো রেজাল্ট করলে কিন্তু আমাকে একটা টু হুইলার দিতে হবে। আমরা দেখতে পাই, আমাদের ছাত্রদের মধ্যে দেখতে পাই, কলেজে যাচ্ছে যে গাড়ি না স্যার ভালো বাবা ভালো হয়েছে, এই রেজাল্টটা করেছে, আমরা ভাবতে পারি আগের দিন আছে। দিন যাচ্ছে, বাবা মা সেই সক্ষমতা এসেছে বা সেই জায়গাটা তৈরি হচ্ছে, বা অনেকে আছে যারা উচ্চ মিডিয়ার পরে কিছু কাজ করে নিজেরাই ইএমআই সিস্টেম, এই ইএমআই একটা ফ্যাক্টর, সহজে লোন পাওয়ার সুবিধা। প্রত্যেকটা গাড়ির শোরুম দেখবে একটা ব্যাংকিং সংস্থা তারা থাকে বা বিভিন্ন রকম ফিনান্স সংস্থা থাকে, তার ইএমআই এর ব্যবস্থা হচ্ছে, তোমাকে একবারে টাকা দিতে হবে না, সামান্য ডাউন পেমেন্ট করো, তুমি স্বল্প সুদে তুমি একটা গাড়ি বা প্রতি মাসে মাসে কেনাটা সম্ভব। এটাও একটা খুব বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর একটা হচ্ছে যে আমাদের যে রাস্তাঘাট, গাড়ি চলবে কোথায়, আকাশে চলবে, রাস্তাঘাট আমাদের ডেভেলপমেন্ট, পরিবহন যোগাযোগ ব্যবস্থা গুলোকে যেটা সোনালী নিউজের মাধ্যমে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে, পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন রকম প্রত্যন্ত গ্রামগুলোতেও দেখবে সড়ক রাস্তা পাকা হয়ে গেছে। স্বাভাবিকভাবে গাড়িটা ভাঙা ভাঙা রাস্তায় গাড়ি চালিয়ে কোনো আনন্দও নেই, বা সমস্যা আরো বেশি।
এবং তাতে অনেক সমস্যা এবং গাড়ি খারাপ হয়ে যাবে। পরিবহন ব্যবস্থা উন্নত হয়েছে, লোকে সেই ইচ্ছাটা চালাচ্ছে, করতে পারছে, বা সামর্থ্যটা অর্জন করেছে। এবং এই ট্রান্সপোর্ট সিস্টেম ডেভেলপমেন্টটা খুব আমাদের এই শিল্পের ডেভেলপমেন্টটা খুব ভাইটাল গুরুত্বপূর্ণ দিক হয়ে রয়েছে। স্কিল বা লেবার মানে প্রচুর আমাদের যারা স্কিল এখানকার যারা ইঞ্জিনিয়ার তারা অনেকে ডিজাইন করছে, অনেকে বিভিন্ন তাদের যে ইঞ্জিন গুলো সেগুলো ম্যানুফ্যাকচারিং এর কিছু আছে, প্রচুর স্কিল লেবার আমাদের দেশে রয়েছে। স্বাভাবিকভাবে কি বড় বড় বিদেশি কোম্পানিগুলো এখানে এসে বিদেশি লোক না আনলেও এখানকার লোকদের দিয়ে পাঠানো করা হচ্ছে। দেশীয় টাটা টাটা মোটরস অসংখ্য বেড়েছে প্রচুর। আমাদের দেশে গাড়ি দু ধরনের কাঁচামাল লাগে, একটা তো তোমার ধরো তার বডি পার্টস থেকে যে লোহ ইস্পাত থেকে শুরু করে অ্যালুমিনিয়াম থেকে শুরু করে কাঠ, এইগুলো আমাদের দেশে প্রোডাকশন হচ্ছে। তার সঙ্গে বিভিন্ন রকম মেশিন থেকে শুরু করে তার ইনফ্রাস্ট্রাকচার বা তার আরো যেসব টায়ার থেকে শুরু করে কাজ, সবগুলোর অর্থাৎ যে গাড়ি শিল্পের যেসব কাঁচামাল সেগুলো কিন্তু আমরা সহজেই এগুলো পেয়ে যাচ্ছি। তো এইগুলো হচ্ছে মেন। আরেকটা হচ্ছে বিভিন্ন কোলাবোরেশন, শিল্পের সমাবেশ। একটা জায়গায় একাধিক শিল্পের সমাবেশ। চেন্নাই থেকে আমরা বলে থাকি চেন্নাইকে ভারতের ডেট্রয়েট। কেন চেন্নাইতে শহরের আশেপাশে একাধিক গাড়ি কোম্পানি, একটা বা দুটো গাড়ি কোম্পানি থাকার ফলে কি হচ্ছে, আর যে বিভিন্ন রকম কোলাবোরেশন করলে গাড়ি কোম্পানিগুলো অনেক সুবিধা হয় এবং তাদের অনেক যেটা প্রোডাকশন কস্টটা কমে যায়, সেই সুবিধাগুলো এরা পাচ্ছে। তো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আরো অনেক কারণ আছে, আমরা প্রধান কিছু কারণগুলোই বললাম। তো এগুলো হচ্ছে আমাদের দেশের ডেভেলপমেন্টে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে এবং আমরা কিন্তু অলরেডি টোটাল প্রোডাকশন সেটা ইন্ডিয়া। আরেকটা হচ্ছে আমাদের মধ্যে বলবো, সেটা হচ্ছে আহ, প্রতিরক্ষা যান, যেটাকে আমরা মিলিটারি গাড়িগুলো হচ্ছে আমাদের জব্দপুরে আছে, সেখানেও কিন্তু আমরা প্রচুর টাকা এখানে ইন্ডিয়া গভর্নমেন্ট ইনভেস্ট করছে এবং প্রচুর পরিমাণে কিন্তু আমরা প্রতিরক্ষা যানও বানাচ্ছি। ওভারঅল সবটাই এই শিল্পের মধ্যে, সেটা ফোর হুইলার গাড়ি হোক বা যাত্রীবাহী পণ্যবাহী গাড়ি, টু হুইলার বা থ্রি হুইলার বা এই প্রতিরক্ষা যান, ওভারঅল ডেভেলপমেন্টটা কিন্তু এই কারণগুলোর জন্য ভারতে হচ্ছে এবং ভারত কিন্তু প্রথম দু তিনটে দেশের মধ্যে কিন্তু অলরেডি জায়গা করে নিয়েছে এই শিল্পে। আর কিছু স্যার না, আমার জাস্ট একটাই কথা বলার যে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো কিনা আমি জানি না, স্যার যখন প্রত্যেকটা কারণ বলছে, স্যার যে উদাহরণগুলো দিচ্ছে সেগুলো কিন্তু কন্টেম্পোরারি। একজন ভালো স্টুডেন্টের পক্ষে বইয়ের 10 খানা পাতা পড়ার সাথে সাথে কিন্তু নিউজ পেপার পড়া, আমার আশেপাশে নলেজটা রাখাও দরকার, যাতে আমি আমার পড়াশোনাকে আরো অনেক বেশি করে বাইরের পরিবেশের সঙ্গে মেলাতে পারি। যেটা কিন্তু মেইন বিষয়টাই কিন্তু আজকে এটা, আমাকে কন্টেম্পোরারি উদাহরণগুলোকে দিতে হবে, তাতে আমার লেখাটা কিন্তু আর 5টা লেখার থেকে অন্যরকম হতে পারে। এটা খুব একদম অসাধারণ ভাবে এটা বই চলে গেছে। ভারতবর্ষের যোগের ভূমিকরণের কারণগুলি আরেকটা কথা প্রেজেন্টেশন অফ ল্যাঙ্গুয়েজ আছে। এর অনেকগুলি কারণ আছে, যেমন মানে যোগ বলতে যে কৃষি জমি সেটি ভাগ হয়ে যাচ্ছে। এবার এই অনেকগুলি কারণের মধ্যে একদম উত্তরাধিকার সূত্রে একজন চাষি তার সন্তানদের মধ্যে তার যে একটা বৃহৎ জমি সেটি বন্টন করে দিচ্ছে, ফলে আলু করছে, জমি করছে। এটা একটা কারণ। এই যে একান্নবর্তী পরিবার থেকে একক পরিবারে আমাদের ব্যবস্থাগুলো শিফট হচ্ছে, ফলে ওই যে বড় কোনো জমি সেখানে ভাগ হয়ে যেতে পারে, এটা একটা ফ্যাক্টর। আবার ধরো বিভিন্ন ক্ষেত্রে এরকম দেখা যায় যে অনেক অনেক জায়গার এরকম নিয়ম আছে যে আমি এই পার্টিকুলার ল্যান্ডই রাখবো, এর বাইরের যে অঞ্চলে সেটা আমাকে বিস্তৃত করতে হবে। অনেক ক্ষেত্রে যে জমির যখন পরবর্তীকালে জমি বন্টনের ক্ষেত্রে নানা ধরনের প্রকল্প নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কৃষিগত জমি কিন্তু বিভিন্ন হতে গিয়ে অনেক ছোট ছোট জমিতে পরিণত হচ্ছে। এছাড়াও প্রান্তিক ভাগ চাষীদের জন্য যে হয়তো তার অনেক জমি ছিল, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ঋণে জর্জরিত হতে 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 তার জমি সে বিক্রি করেছে, করতে 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 জমি ছোট সংকীর্ণ ছোট হয়েছে। ফলে অনেক আল করেছে। তোমরা ট্রাভেল গুলো দেখতে পাবো যে এই ধরনের জমিগুলো বিশেষ করে গ্রামাঞ্চল যে নিম্নভূমির যে অঞ্চলের যে জায়গাগুলো, দেখবে যে প্রচুর জমি উপরে সারি সারি শিলার মতন আল হয়েছে। তার মানে কি জমি ছোট হয়েছে, জমি ছোট হলে উৎপাদন ক্ষমতা কমে যাবে, তাহলে এগুলো পয়েন্ট। আর হচ্ছে গিয়ে ধরো কিছু সোশ্যাল কাস্টমস আছে, ইকুয়াল ডিভিশন অফ ল্যান্ড অ্যামাউন্ট থাকবে প্রত্যেকে, একজন কৃষকের হয়তো 5 জন সন্তান আছে,
প্রত্যেকের মধ্যে 10 জনের দুই 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 করে ভাগ। মানে এই যে ইকুয়ালি ভাগ হয়েছে দেখে একটা জমিকে আমি অনেক অনেক ভাবে ভাগ ভেঙে ফেলছি এবং জমিকে ছোট করে ফেলছি। এরকম কিন্তু গুরুত্বপূর্ণ কারণ হিসেবে আমরা দেখবো তোমরা মোটামুটি কারণগুলোকে লিখলে নাম্বারগুলো বের করে টেনশন করা তিনটে তিনটে দিচ্ছ, তুমি মেনশন না করে সেই 4টে 5টে পর্যন্ত তুমি লিখতে পারো এবং মোটামুটি আমার মনে হয় স্যার এই জটিল ঘূর্ণিঝড় এটা আমাদের ছাত্রছাত্রীরা যারা শুনছে তারা গ্রামে সারা প্রত্যেক ছাত্রকে এটা জানি বা তারা পাশে দেখে হচ্ছে বা নিজের বাড়ি থেকেও হয়তো শহর কেন্দ্রিক শিক্ষারাও পারবে আর দেখেছি হয়তো, কারণ শহরেও প্রচুর অনেকটা প্রপার্টি নিয়ে বাড়ি শিখতে হচ্ছে, সেখানে কোনো কি হচ্ছে সেই বা দুটো ভাগ বা একাধিক বিভিন্ন জনের মধ্যে উত্তরে দুটো ভাগ হয়ে যাচ্ছে, সেখানেও দেখতে পাচ্ছি গ্রামে আরো বেশি করে এটা দেখা যায় এই বিষয়। তো আশা করা যায় ওরা সেটা সঙ্গে একটু মেলাতে পারবে। পরে যাচ্ছি ডুয়ার্স অঞ্চলে মানুষের বন্যপ্রাণীর সংঘাতের প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো। Briefly discuss the impacts of human wildlife conflict of the in the ডুয়ার্স রিজিয়ন। তো ডুয়ার্স কি আমরা জানি, তাও বলছি ডুয়ার্স অঞ্চল হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং জেলা, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা আর তার সঙ্গে কোচবিহার জেলার উত্তরাংশ কিছুটা অংশ, তিস্তা আর সম্পর্ক নদীর মধ্যবর্তী একটা অংশ, যে অঞ্চলটায় আমরা ডুয়ার্স বলি। ডুয়ার্স কথার অর্থ ডুয়ার থেকে ডুয়ার এসছে মানে নর্থ, ভুটান এবং তার সঙ্গে উত্তর পূর্ব ভারতে যাওয়ার রাস্তা হচ্ছে এই অঞ্চল। এবং এই অঞ্চলটা বিখ্যাত কিসের জন্য আমরা সবাই জানি, উত্তরবঙ্গের মানুষ সাধারণত জানি, সঙ্গে আমরা আমরা সবাই জানি যে এটা এখানে ফরেস্ট আছে, বিভিন্ন অভয়ারণ্য রয়েছে, ফরেস্টের জন্য জলদাপাড়া ও রুমারা এই ধরনের। এইবার এই আমাদের সিলেবাস যেটা জিওগ্রাফি ইন্ডিয়াতে যে কন্টেম্পোরারি মিউজিক স্কুল আছে তার মধ্যে একটা বিশাল একটা বড় গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে এই ডুয়ার্স অঞ্চলে আমরা দেখতে পাই মানুষের সঙ্গে সেটা যারা বন্যপ্রাণী মূলত হাতি তার একটা কনফ্লিক্ট বা তার একটা সংঘাতের একটা বাতাবরণ তৈরি। এই কারণগুলো, এই কারণটা প্রথম কারণ যেটা সেটা হচ্ছে যে এই কারণগুলো প্রভাব প্রভাব আছে কারণের প্রভাবের মধ্যে প্রথম যেটা হয় যে আমাদের মানব জীবনে যদি আমি দেখি মানুষ একটা প্রচুর মানুষ মারা যাচ্ছে এই হাতি আক্রমণ, চিতাবাঘের চিতাবাঘও একটা থাকে, এখানে কোনো স্পেসিফিক বলা নেই। চিতাবাঘও জায়গায় জায়গায় আমরা বিশেষ চা বাগান প্রচুর ক্ষেত্রে চিতাবাঘ রয়েছে যেগুলোকে আমরা দেখতে পাই। সেই চিতাবাঘ বা বন্যপ্রাণী বা হাতির আক্রমণে কিন্তু মানুষের মৃত্যু হতে দেখা যাচ্ছে। এবার একইভাবে কিন্তু বিভিন্ন বন্যপ্রাণী মারা যাচ্ছে। সেটা আসলে কি হচ্ছে, দুজনে দুজনের ভয়, মানুষ সবসময় ভয় পেয়ে বন্যপ্রাণীকে মেরে ফেলছে, বন্যপ্রাণীরা আবার ভয় পেয়ে পশু হচ্ছে, যেখানে যে শক্তিশালী হচ্ছে তার ফলে কিন্তু দুজনের প্রাণটা চলে যাচ্ছে। দুটোই পরিবেশের জন্য দুটোই পরিবেশের পক্ষে কিন্তু ভালো। তবে লাস্ট কিছু বছরে দেখা যাচ্ছে মানুষের প্রাণটা বেশি হচ্ছে, এটা একটা ব্যাপার। চাষের জমিতে একটা প্রভাব পড়েছে। গবেষণা বলছে উত্তরবঙ্গের হাতিদের না স্যার খাবারের যে রুচিটা যেটা বদলে গেছে, ওরা যে বন্য খাবার গুলো কিন্তু তার থেকে ওদের কাছে একটা সহজ ফলে খাবার, যে ধান পাকা পাকা ধানে এসে খাওয়া বা আমাদের আশেপাশে যে বিভিন্ন রকম শাকসবজি হয় সেগুলোর পক্ষে ওদের টান এসে দিয়েছে। এবং তাই জন্য ধান পাকার টাইমে দেখা যায় একটা হাতি জঙ্গল থেকে ঢল বেরিয়ে আসছে। তো এতে আমাদের চাষের খুব ক্ষতি হচ্ছে, জমিগুলো খুব ক্ষতি হচ্ছে, প্রপার্টি তো হচ্ছেই, যে সম্পত্তি হানি হয়, বন্যপ্রাণী তো শেয়ার বুঝবে না, তাহলে সে যখনই সে ভয় পেয়ে যাবে সে সামনে যা পাবে সেটা ভেঙে চলে যাচ্ছে, আমাদের সম্পত্তি হানি দেখা যাচ্ছে। আর্থিক ভাবে এটা এই যে কৃষি ক্ষতি বা সম্পত্তি হানি সেটা আলটিমেটলি কিন্তু আর্থিক ভাবে আমাদেরকে বুঝতে হচ্ছে। তো এবং একইভাবে সোশ্যাল ইম্প্যাক্ট হচ্ছে, সামাজিক মানুষের মধ্যে একটা টেনশন কাজ করছে, একটা স্ট্রেস অ্যাংজাইটি কাজ করছে, আমরা শুনতে গেছি আর এরকম টেনশন বা মনে হচ্ছে যে আমি এদিক থেকে পাবো দিকে যাই এই ধরনের একটা ভয় এসে গিয়েছে। এটা কিন্তু একটা এগুলো সবই কিন্তু নেগেটিভ ভাবে আকারেই কিন্তু আমাদের সমাজের মধ্যে। তো এইগুলো হচ্ছে ডুয়ার্স অঞ্চলের ক্ষেত্রে।
ঠিক একইভাবে ডুয়ার্স নদী যদি আমাদের জন্মভূমিও দিত এই সুন্দরবন অঞ্চল সুন্দরবন অঞ্চলের ক্ষেত্রেও কিন্তু মোরাল এই পয়েন্টগুলোই আসে। সেখানে হয়তো অন্য ইয়ের জায়গায় হয়তো থাকি বা আমাদের চিটাগাংয়ের জায়গায় হয়তো কলেজগুলো জায়গা আসে বা কুমিরের কনসেপ্ট আসে, কিন্তু প্রভাবগুলো অনেকটা এরকম। কারণটাও কিছুটা একসাথে কিছুটা আলাদা কিন্তু তোমাকে গাঙ্গেয় অববাহিকার জলদূষণের ব্যবস্থাপনা সম্পর্কে briefly write about the management of water pollution in the Bangladesh. এটাও আমাদের সেই ইউনিক টপিক। এর আগের টপিকটা যেরকম প্রভাব ছিল, এখানে কিন্তু রয়েছে ব্যবস্থা। মূলত কারণ প্রভাব ব্যবস্থাপনা নিয়েই কিন্তু আমাদের এই টপিক টপিকগুলো রয়েছে আমাদের সিলেবাসের মধ্যে। আজকাল কি কি জিনিস দেখা যাচ্ছে যে এক তো কিছু প্রোগ্রাম আছে বঙ্গে 1985 সালে হয়েছে, যে যাতে বর্জ্য সরাসরি নিক্ষেপ না হয়, অনেক ধরনের পরিশোধন কেন্দ্র তৈরি হয়, তারপরে স্নানের ঘাটগুলি সুন্দর করে বাঁধিয়ে দেওয়া, শ্মশান ঘাটগুলি ইলেকট্রিক করা, এই ধরনের যে বিষয়গুলি আমরা উন্নত দেখতে পেয়েছি যে 1985 বাংলাদেশ হিউজ বড় পরিকল্পনা আছে। পরবর্তীকালে 2014 নমামিগঞ্জের প্রকল্প আসলো, এখানে পরিশোধন শিল্পের উপর জোর দেওয়া হলো, 20,000 কোটি টাকা বরাদ্দ করা হলো এবং এই মিশন ফর ক্লিন এনএমজিসিজি, তাহলে এইগুলো হচ্ছে গভর্নমেন্ট প্রোগ্রাম। এছাড়া হচ্ছে সিওয়েজ ম্যানেজমেন্ট, মানে যে কনস্ট্রাকশন অফ এইচটিপিএস মানে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টস, এইগুলো যদি থাকে তাহলে কি পরিশ্রুত হয়ে জলটা কমবে। হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর। ইন্ডাস্ট্রিয়াল পলিউশনকে কন্ট্রোল করার যে ইনফ্লুয়েন্স যেগুলি দিয়ে হচ্ছে, হ্যাঁ, যে অপরিশোধিত বর্জ্যযুক্ত জল যার মধ্যে বিষক্রিয়া ঘটাতে পারে, সেই ধরনের জলগুলোকে যদি পরিশ্রুত করা যায় তার জন্য আমাদের পলিউশন কন্ট্রোলকে দেখা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলো আমরা মোটামুটি জানি। এছাড়াও এগ্রিকালচারের প্রশ্ন হবে যে কীটনাশক ধোয়া জল সেগুলি যাতে সরাসরি খেয়ে না হয়, কারণ এই জল তো আমরা ব্যবহার করি, তুমি সেইটা একটা ব্যাপার। তুমি ভালো করে দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটা যে গতি, উচ্চ গতি, এই তিন গতিতে তিন মানে রকমের এক ধরনের জল দূষণটা যদি তুলনামূলক ভাবে দেখা যায়, উচ্চ গতিতে দূষণের পরিমাণটা কম, মধ্যবর্তী দূষণের পরিমাণটা বেশি। আর উচ্চ গতিতে মূলত ওই পূজা আর্চার কাজে ব্যবহৃত জল, স্নানের কাজে থেকে এগুলো মূলত আসছে, মোটামুটি পরিস্থিতি। মধ্য নিম্ন গতিতে প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে, চামড়া থেকে শুরু করে পাটশিল্প সবই কিন্তু এখানে রয়েছে। আমাদের একটা কথা ছিল জুতোশিলায় থেকে ওই যে একটা পুরো ব্যাপারটা কিন্তু এই অঞ্চল জুড়ে। ফলে এই একটা ফ্যাক্টর, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই যে এনভায়রনমেন্টাল জলের যেই জলটা যাচ্ছে প্রবাহিত হচ্ছে, সেই জলের জন্য ন্যূনতম জল ব্যবহৃত হয় সারা বছর 30%। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে ইফ্লো এর ব্যাপার, যে ইনশিওরিং মিনিমাম কন্টিনিউয়াস ফ্লো অফ দি ওয়াটার ইন দি রিভার টু টাইম। কারণ জল যদি ঠিকঠাক করে প্রবাহিত হয়, যে ন্যূনতম জল, যেটা স্যার বলছেন ঋতুভিত্তিক ভাবে শুষ্ক যদি 30% আপ টু 20%, এই যে জলটা যে প্রবাহিত হচ্ছে, জল যদি ন্যাচারালি না মুভ করে তাহলে কিন্তু পরিশ্রুত প্রসেসটা যেন নিজে করতে পারো সেটা করতে পারো, ফলে ওকে ন্যাচারালি মুভ করতে হয়। এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। ফলে এইগুলো যদি আমরা বলতে পারি, সঠিকভাবে আলোচনা করতে পারি ধর্মের সঙ্গে, তবে কিন্তু আশা করা যায় এই সুবিধা। এবং দেখো লেখাই কিন্তু আছে যে সম্পর্কে সংক্ষেপে একই পয়েন্ট নিয়ে তোমাকে অনেক আলোচনা করার ব্যাপার নেই, তোমার কিন্তু ডাইমেনশনটাকে ধরতে হবে। তুমি একটা পয়েন্টকে আলোচনা করছো, তুমি সঠিক লজিক দিচ্ছ, তবেই সেটা কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে মোটামুটি আমাদের এই সেগমেন্ট মানে সেগমেন্টটা শেষ হয়েছে। আর একটাই বাকি আছে লাস্ট সেগমেন্ট, এটা হচ্ছে সেকশন সি। যেটা 5 নম্বরের প্রশ্ন, এবং সেটা পুরোটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে দেবো। সেখানে একটা প্রশ্ন আমাদের এসেছে সমুদ্র সংযোগ স্পিড, সামুদ্রিক বা নদীগুলি সঠিক বর্ণনা দাও, describe and illustrate the different types of barks and speeds formed by the depositional action of sea waves. সমুদ্রের সঞ্চয় দ্বারা কি আমাদের সমুদ্রের সঞ্চয়ের
বা ক্ষয়কার্য আমাদের সিলেবাসে সেই চ্যাপ্টারে রয়েছে ইউনিট 2 তে এই সাবটপিক ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে সেখানে সঞ্চয়ের এবং তার সবগুলো বলে স্পেসিফিক বলে দিয়েছে সামুদ্রিক বাদ এবং স্পিড। এবার এইটা নিয়ে না একটা কনফিউশন আসলে থাকে যে অনেক জায়গায় আমাদের দেওয়া আছে সবগুলোই বাদ। যদি ব্যাপারটা হচ্ছে এটা তো সঞ্চয় সমুদ্র যেখানে দেখা যায় কি ফোয়াশ আর ব্যাকওয়াশ আমরা জানি এটা আসছে সেটা ফোয়াশ, এটা যাচ্ছে ব্যাকওয়াশ। সঞ্চয়টা কোথায় হয় এখানে ফোয়াশ শক্তিশালী ব্যাকওয়াশ সম্পূর্ণ কম করছে, তার মানে যেটা আনছে তার নিতে পারছে এবং স্বাভাবিকভাবে সেটা থেকে যাচ্ছে এবং সেটা ইম্পোজিশন বা সঞ্চয়। এবার এই সঞ্চয়টা কি ধরনের হতে পারে সেই সঞ্চয় বলতে গেলে পাথর বালিকা এইগুলো এই সঞ্চয়টা। এবার এই সঞ্চয়টা এক কথায় সবগুলোই হয়তো বাদ, কিন্তু স্পেসিফিক বাদ আর স্পিড একটু আলাদা বলে এখানে আলাদা বা অনেক বইতে এটাকে আলাদা করা হয়েছে। সেটা আমরা দেখি যে দেখা যাচ্ছে যে সমুদ্র যে উপকূল, সমুদ্র উপকূলের সামনে যে ঠিক সমান্তরাল একটা বাঁধ তৈরি হতে দেখা যায়। বাঁধ মানে আমরা জানি যে একটা একটা ভূমি যে ভূমিটা গুড়ি বালি বা এই ধরনের তৈরি এবং সেটা আড়াআড়ি ভাবে তৈরি হতে পারে বা সমান্তরালে তৈরি হতে পারে সমুদ্রের মধ্যে, সেটা সমুদ্রের সঞ্চয় একটা সামুদ্রিক বাঁধ বলছি সেটাকে। এবার যেটা হচ্ছে যে প্রথম যে বাঁধটা আমাদের আসে পূর্বদেশীয় বাঁধ বলতে এখানে বোঝাতে চাইছে যে যে বাঁধটা একদম তার দীর্ঘ একটা দীর্ঘ হয় এবং উপকূলের সঙ্গে প্যারালাল সমান্তরালে, তবে উপকূল এবং বাঁধের মাঝখানে একটা জলভাগ থাকে একদম উপকূলের সঙ্গে লাগোয়া। এই যে মাঝখানে যে জলভাগটা থাকবে সেখানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি লেগুন জাতীয়, যেটাকে আমরা উপহ্রদ বলি, সেই উপহ্রদ তৈরি হতে দেখা যায়। আর এটা হচ্ছে পূর্বদেশীয় বাঁধ। আর এই পূর্বদেশীয় বাঁধের মধ্যে আমরা আরেকটা বাঁধ বেরিয়ার বা বেরিয়ার বাঁধ। বেরিয়ারটা হচ্ছে যেখানে দুটিও স্রোতের দ্বারা একটা বাঁধ তৈরি হচ্ছে এবং যে বাঁধটা মূলত জোয়ারের সময় হয়তো দেখা যায় না, তার সময় সেটাকে দেখা যায়। আর একটা প্রতিবন্ধক বাঁধ যেটা একদম পার্মানেন্ট, তিনটেই কিন্তু বারবার করে বলা হচ্ছে কিন্তু প্যারালাল। এখানে স্পিডের সঙ্গে বাঁধের ডিফারেন্স এই এইগুলো হচ্ছে উপকূলের সঙ্গে সমান্তরাল হয়ে অবস্থিত এবং কি দেখা যাচ্ছে যে যেটা বললাম প্রতিবন্ধক বাঁধটা পার্মানেন্ট, যেটা জোয়ার ভাটা যারা আসলে অনেকটাই উঁচুতে অবস্থান করছে, জোয়ারের সময়তেও কিন্তু এখানে সবটাই জলটা উঠছে, এটা হচ্ছে প্রতিবন্ধক বাঁধ। এই বাঁধের এই তিনটে মতো আসে। একইভাবে স্পিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে খেয়াল করে দেখো ছবিটার মধ্যে যে আমাদের বন্ধু যে ছবিগুলো আছে তার মধ্যে দেখতে পাবে স্পিড কিন্তু একটু অন্যরকম, বাঁধের মতোই একটা তবে এর একটা অংশ উপকূলের সঙ্গে জয়েন্ট আর একটা অংশ সমুদ্রের দিকে উন্মুক্ত, সেটাকে বলা হচ্ছে স্পিড। বাঁধের ক্ষেত্রে ধরে রাখো এটার সঙ্গে কিন্তু বলেই উপকূলের সঙ্গে কিন্তু কোনো টাচ নেই। আর স্পিডের কিন্তু একটা দিয়ে টাচ থাকবে আর একটা কিন্তু ওপেন, সেটাকে আমরা স্পিড বলছি। এবার এই স্পিড আবার অনেক রকমের হয়, যদি সমুদ্রের উপরে হাওয়া দেয় বা সমুদ্রের ঢেউয়ের দ্বারা কি হচ্ছে সেই স্পিডটা অনেক সময় সেটাকে আমরা বলছি টাচ স্পিড বলতে হয়, তখন বলা যায় একাধিক তৈরি সেটাকে আমরা জরুরি বলতে পারি। এই ধরনের বিভিন্ন রকম আবার তৈরি হয়ে গ্রুপ তৈরি হয় এবং মাঝখানে যদি সেখানে পানিগুলি জমিয়ে যায় সেটাকে আমরা কাস্কেড বলতে পারি। এই ধরনের আর একটা বিন্দু এটা অনেক বইতে আছে বা সেটাকেও অনেকে এটাকে আনছে, তবে আমার মনে সেটা একটু আলাদা, সেটা কম্পল বলে একটা বিন্দু আছে তাও বাঘের মধ্যে, কিন্তু ওটা আবার স্পিডও না আমার খুবই বাধ না। সেটা হচ্ছে কম্পল হচ্ছে এমন একটা বিন্দু যেটা কি করে উপকূলকে আর একটা কোনো দ্বীপ বা দুটো দ্বীপকে সমুদ্রের মধ্যে দুটো দ্বীপ তাকে জয়েন করে, সেই বাঘটা আমরা বলছি তম্ব। তো মোটামুটি এই বিন্দুগুলো এবং তার সঙ্গে রিলেটেড একটা ছবি, কারণ এখানে আলাদা আলাদা ছবি জায়গা নেই, একটা মধ্যেই তুমি লিখে নিতে পারো, তোমার সময়টাও বেঁচে যাবে। আর যদি জায়গায় জায়গায় উদাহরণ দেওয়া যায় যেমন টম্বলে যেমন ব্রিটিশ আর দ্বীপপুঞ্জের ওপরে চেলসি সমুদ্র সৈকতে দেখা যায় এরকম, বা এই আমাদের ভূদেশীয় বা উত্তর সরকার উপকূল অনেক সময় বা বাংলা উপকূলে
এই যে হিমালয় রয়্যাল তাদের সামনে হয়তো দেখা যায় পেরিয়ারের কিন্তু আমরা যেটাকে প্রতিবন্ধক বীজ চিল্কা হ্রদের সামনে একটা দেখা গিয়েছে। এরকম যদি একটা এক্সাম্পল দেওয়া যায় সবগুলো হয়তো এক্সাম্পল হয়নি, তাহলে সেটা সম্ভব। এই আর কিছু বলাই যাচ্ছে সচিত্র আমার ছবি আনতে ছবির জন্য আলাদা নাম্বার ব্যবস্থা থাকতেই হচ্ছে। 5 নম্বরের কোশ্চেন লিখতে হবে একটা কোশ্চেন হচ্ছে আগেরটাতে নিতে সমুদ্র স্রোতের প্রধান পরিবেশগত প্রভাব সূচনা আলোচনা করো। ডিসকাস দি মেইন এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অফ ওশান কারেন্টস। এটা তোমরা ক্লাস 10 এই অঞ্চলটা বা এই অংশটা সিলেবাসে কিন্তু অনেকগুলি আছে যে কি ক্লাস 10 পড়ছো আরেকবার জাস্ট জানি। এইখানে দেখো কতগুলি জিনিস হচ্ছে। একটা হলো ক্লাইমেট চেঞ্জ। আমরা জানি যে ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ স্রোত সে বহিঃস্রোত পূর্বে যাচ্ছে উচ্চ অক্ষাংশ অঞ্চলে, উচ্চ অক্ষাংশ অঞ্চল থেকে শীতল স্রোত সে অবস্থান হিসেবে আসছে। একটা হিটের কিন্তু একটা ট্রান্সফার কিন্তু হচ্ছে। এবার ধরো দুই স্রোত যেখানে গিয়ে মিশছে সেখানে কি সীমারেখা তৈরি হয়, যাকে আমরা বলি হচ্ছে হিমোক্রাস। এবার এই যে অঞ্চলটা যদি একটা উষ্ণ একটা শীতল স্রোত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে ঝড় ঝঞ্ঝা পরিস্থিতি তৈরি হচ্ছে, কষ্ট তৈরি হচ্ছে। উদাহরণ সময় আমরা বলতে পারি যে এটা কিন্তু যেমন টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল আইস কারণ এই যে ঘন কুয়াশা তৈরি হয় এটা একটা ফ্যাক্টর। আবার দেখো যদি শীতল স্রোত উচ্চ অক্ষাংশ পাশ দিয়ে যায় সেই স্রোতটি যদি আমাদের নিম্ন অক্ষাংশ পাশ দিয়েও যায় তাহলে কিন্তু তার জন্য আবহাওয়ার মধ্যে শুষ্কতা বিরাজ করবে এবং মরুভূমি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তা আমরা জানি কিন্তু আমাদের ধরো এই যে প্রেম স্রোত তার জন্য মরুভূমি তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে এই যে বিষয়গুলি এটা কিন্তু রয়েছে। আবার ধরো নানান জায়গায় এই যে স্রোতগুলি যাচ্ছে আমরা পড়েছিলাম যে সমুদ্র তরঙ্গ সাথে যে সমুদ্র স্রোত তার একটা পার্থক্য কি, এর একটা জলবায়ুর ইম্প্যাক্ট কিন্তু প্রচন্ড পরিমাণে বেশি। ফলে সেটা একটা ফ্যাক্টর। এই যে পলিউটেন্টস গুলি সেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। স্রোত থাকলে সমুদ্র জলের চলমানতা বজায় থাকবে, না থাকলে শৈবাল সাগর তৈরি। তো মূলত এই যা কিছু বায়োডাইভার্সিটি ইনক্লুড করতে পারো যেরকম নিতান্ত একটা ব্যাপার। অনেক ছোট ছোট সামুদ্রিক মাইগ্রেশনের অন্যতম দিকই হচ্ছে গিয়ে তারা সমুদ্র স্রোতের মতন করে এগিয়ে যায়। যেরকম পাখি ফলো করে হাওয়া গিয়ে সেরকম সমুদ্রের জীবগুলি ফলো করে সমুদ্র স্রোত। মানে সবকিছু মিলিয়ে এর একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট রয়েছে। তোমরা মগ্নচড়া করেছো, তাহলে মগ্নচড়া অঞ্চলে যে মাছের খাদ্যের যোগান তৈরি হয় যার ফলে মৎস্য ক্ষেত্র তৈরি হয় সেটাও কিন্তু সমুদ্র স্রোতেরই অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে ওই যে বিষয়গুলোকে আবার নতুন করে করে ঠিক করে লিখে আসলে আমার মনে হয় আছে মাছ এই মূলত এবং স্যার একটা ইংলিশ সমুদ্র স্রোত অনেক রকম ইম্প্যাক্ট থাকে। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আমাদের যেমন বুঝতে আছে, ইকোনমিক ইম্প্যাক্টও আছে। এবার আমাদের কোশ্চেন দেখতে হবে এটা প্রশ্নটা করার কোনো কিছু নেই। পরিবেশগত প্রভাব রয়েছে, অর্থনৈতিক প্রভাব পড়ে যে জাহাজ চলাচলের সুবিধা, এই জাহাজ চলাচলের সুবিধা এটা কিন্তু অর্থনৈতিকের দিকে চলে যাচ্ছে। এইটা লিখে কিন্তু নাম্বারটা পাওয়া যাবে না। তো সেটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। কিভাবে আমাকে যদি বলা হয় এর তিনটে গুরুত্ব গুরুত্ব মানে গুরুত্ব তার ইম্পর্টেন্স তার পজিটিভ গুরুত্ব। এবার আমি তিন জেনারেল ক্যারেক্টারিস্টিক বললাম তার মধ্যে কিন্তু ইম্প্যাক্ট কত গুরুত্ব থাকতে পারে, কিন্তু তিন যে দেখা গেল আরো বিশিষ্ট গুরুত্ব তাহলে কিন্তু নাম্বারটা টু দি পয়েন্ট অ্যান্সার কি প্রশ্নটা পড়াটা খুব জরুরি। প্রশ্ন পড়ার উপর অনেক কিছু বের আছে। আচ্ছা শুনতে দেখুন একটা বিষয়টা অনেকের অনেক শিক্ষক শিক্ষিকারও প্রশ্ন আমাকে প্রশ্ন সেটা হচ্ছে কি স্যার এই সিলেবাসের মধ্যে তো আমাদের যে জিনিসপত্রগুলো লেখা রয়েছে তাহলে আমাদের পাঠ্য বইতে না ওইগুলোর বাইরেও অনেক কিছু রয়েছে। একদম স্যার আমি কি ওগুলোও করবো নাকি ওগুলো করবো না, ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু আমরা যখন ভিডিও বানিয়েছি তাতে কিন্তু অনেকে লিখেছেন যে কোনো একটা টপিক স্যার এই টপিকটা তো আপনি এগুলো পড়ালেন কিন্তু তারপরে তো আমাদের বইতে দেখুন আরো অনেকগুলো বিষয় আছে সেগুলো দিলেন না, সেগুলো পরীক্ষায় আসবে না। ব্যাপারটা এরকম নয়, যদি যার 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 যে রাইটারে বই আছে আসলে ব্যাপারটা কি তোমাদের তো কিছু চাহিদা থাকে এক্সামিনার যারা রাইটার তারা কিন্তু তার সঙ্গে কিছু সম্পৃক্ত বিষয়গুলোকে দিয়ে রেখেছিল, কিন্তু বইতে যা আছে মানে সবটাই সিলেবাসে আছে ব্যাপারটা এরকম নয়। কারণ সিলেবাস কেন্দ্রিক যেটুকু সিলেবাস সেটুকু যদি বইতে থাকতো
অনেক কিন্তু চাহিদা এবং সংক্ষিপ্ত বিষয়গুলো তোমরা জানতে পারবে, যেটা কিন্তু সেই জানাটাও কিন্তু জরুরি। হয়তো পরীক্ষায় প্রশ্ন আসবে না, কিন্তু সেই জানাটা কিন্তু জরুরি, খুব খুব ব্যাপারটার সঙ্গে সিমিলার, কাছাকাছি ব্যাপার। এইবার সেটাকে তোমাকে যদি ওভারকাম করতে হয় বা সেটাকে যদি জানতে হয়, সুবিধা খুব সোজা হচ্ছে বইটা খুলবে, শুরুতেই দেখবে ডিপ্লোমা কাউন্সিলের সিলেবাস বলে কথাটা লেখা আছে। এই সিলেবাসের মধ্যে যে যে টপিক আছে সেইগুলো থেকেই পরীক্ষার প্রশ্ন আসে। এর বাইরে যে টপিক গুলো থাকবে, দেখবে তোমাদের স্কুলে যখন স্যার ম্যামরা ক্লাস করিয়েছেন তারাও বলে দিয়েছেন, ভাই এটা কিন্তু আহ, বইতে আছে ঠিকই, কিন্তু এটা কিন্তু সিলেবাসে নেই। সিলেবাসে যেটা আছে সেটা কিন্তু মানে সংক্ষিপ্ত বিষয় বলে স্যার যারা রাইটার যারা লিখেছেন বইগুলো, তারা হয়তো দিয়েছেন জানার জন্য, বা এর সঙ্গে কিন্তু কানেকশন আছে আলোচনা বা রিলেটেড সেটা শুধু নাম কি সেটা হচ্ছে রিলেটেড বিষয় বলে দেখে ওটা যে আলাদা ভাবে যে ওনাকে 2 নম্বরে ব্যাপারটা এরকম নয়, কিন্তু টপিকটা তাই জন্য টপিকটা দেখে নিয়ে তুমি যদি পড়তে বসো আর সিলেবাসটা রিভাইজ দাও, আমার মনে হয় সেখান থেকে তুমি বুঝে যাবে ব্যাপারটা যে কতটুকু সিলেবাসে আছে আর কতটুকু নেই। ব্যাপারটা হচ্ছে গিয়ে নম্বর ভিত্তিক তো পুরোটা নয়, অন্তত পড়াশোনা। তাহলে তোমার পরীক্ষার জন্য হয়তো নম্বর ভিত্তিক পড়া, সে কারণে হচ্ছে কি সিলেবাস, কিন্তু ওর বাইরেও যে পড়াশোনাকে নিজের মতো তৈরি করা, নিজেকে জানা, সমাজকে বোঝা, সেই পড়াশোনার জন্যই কিন্তু স্বনামধন্য লেখকরা তোমাদের জন্য দিয়ে রেখেছে, যাতে তোমরা সেগুলো জানতে পারো। পরীক্ষার জন্য তৈরি হতে গেলে তোমার সিলেবাসটাই পড়তে এবং সিলেবাস ধরেই প্রশ্ন আসবে, তার বাইরে থেকে কিচ্ছু আসবে না। যেটা তোমরা সেমিস্টার 1, 2, 3, 4, 3 দেখেছো, কোনোটাই বাইরে কোনোটাই ছিল না, ঠিক সেরকম। তাহলে এই মোটামুটি আজকে আমাদের আলোচনা বিষয়। তোমরা কোশ্চেন প্যাটার্ন জানলে, কিরকম সেটা জানলে, এবং এখন তোমরা তৈরি হও, প্রস্তুত হও, ভালো করে পড়ো, দেখবে আশা করা যাচ্ছে তোমাদের ভালোই হবে এবং ভালো নাম্বার থেকে তোমরা পাবে। তোমাদের অনেক শুভেচ্ছা রইল, তোমাদের